হ্যালো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে ট্রিগার। ট্রিগারটা হচ্ছে একটা কোড, এবং এই ছোট্ট পার্ট অফ দ্য কোড, পিস অফ কোড, যে কোডটা অনেক আগে আমরা একটা শব্দ ব্যবহার করতাম, টার্মিনেট অ্যান্ড স্টে রেসিডেন্ট, হ্যাঁ, টিএসআর প্রোগ্রাম। আমরা ইউজুয়ালি যে প্রোগ্রামগুলো ব্যবহার করি, ধরো তোমরা যখন ধরো যে একটা সিতে একটা প্রোগ্রাম লিখছো, এই প্রোগ্রামটা যখন যে কন্ট্রোল F9 বলে তোমরা এটা রান করালে আর কি, এক্সিকিউট করালে, হুম, এক্সিকিউশন শেষ হয়ে যাওয়ার পর সেই কোডটা কিন্তু আর মেমোরিতে এক্সিকিউটেবল অবস্থায় থাকে না, তাই না? ধরো তোমরা দুটো সংখ্যা যোগ করেছো, ওটা প্রোগ্রামটা লিখে রান করালে, রান করানোর পর এটা দুটো সংখ্যা ইনপুট দিলে কিবোর্ড থেকে, তারপর ওটা প্রোগ্রামটাকে এক্সিট করলো। এক্সিট করলে কিন্তু প্রোগ্রামটা শেষ, ওটা মানে তোমার লাইফ শেষ, প্রোগ্রামের লাইফ টাইম, হ্যাঁ, ওটা থাকে না। আর কিছু ধরনের প্রোগ্রাম আছে যারা হচ্ছে সবসময় মেমোরিতে থাকে, সবসময় এক্সিকিউটেবল অবস্থায় থাকে, মানে তারা সবসময় আসলে লাইভ থাকে, স্ট্যাটাস থাকে। এই প্রোগ্রামগুলো কিছু কিছু ইভেন্টকে মনিটর করে, যেমন ধরো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম তোমরা দেখেছো। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিছু ইভেন্টকে মনিটর করে। ইভেন্টগুলো কি হতে পারে? একটা মাউস ক্লিক হতে পারে, হ্যাঁ, অথবা কোনো একটা নেটওয়ার্কে কোনো একটা ডাটা স্ট্রিমিং ইন হচ্ছে বা আউট হচ্ছে, সেখানে স্ক্যান হতে পারে, বা কোনো একটা কপি টপি হতে পারে, হার্ড ডিস্কের সাথে কোনো ডাটা ট্রান্সফার হতে পারে। এসব এসব ইভেন্টে ওই অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো অ্যাক্টিভ হয়ে যায়, মানে অ্যাক্টিভ, তারা লাইফে থাকে, কিন্তু তারা ট্রিগার করে, বা তারা হচ্ছে তাদের যে স্পেসিফিক টাস্ক থাকে সেই টাস্কগুলো তারা তখন এক্সিকিউট করা শুরু করে। তো ডেটাবেজের ক্ষেত্রে ট্রিগার হচ্ছে সে ধরনের একটা প্রোগ্রাম। হ্যাঁ, এই প্রোগ্রামগুলো ডাটাবেজের কিছু বেসিক অপারেশন উপর আহ, থাকে, লক্ষ্য রাখে, এবং এই বেসিক অপারেশনগুলোকে আমরা বলবো ইভেন্ট। এই এক একটা ইভেন্টে তখন ট্রিগার গুলোর ভিতরে যে কোডগুলো থাকে সেই কোডগুলো সক্রিয়ভাবে কাজ করে। প্রথম কাজ হচ্ছে যে এই কোডগুলো কোনো স্পেসিফিক ইভেন্টের জন্য অ্যাসাইন করা হয়। হ্যাঁ, কি কি ধরনের, আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে বোঝার সুবিধা হবে। তার মানে ট্রিগারটা যদি একবার রান হয়ে যায়, আমরা যদি একবার ট্রিগার এক্সিকিউট করে, তাহলে কিন্তু এটা মেমোরিতে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত তোমার এই ডেটাবেজের প্রোগ্রামটা চলবে। এই ডেটাবেজের প্রত্যেকটা অপারেশন বা প্রত্যেকটা ইভেন্টকে এই ট্রিগার প্রোগ্রামটা লক্ষ্য করবে। হুম, এবং স্পেসিফিক ইভেন্টের জন্য এই ট্রিগার প্রোগ্রামগুলো তখন অ্যাক্টিভেট হবে, কথাটা ঠিক না, তারা তো অ্যাক্টিভ ছিলই, তাদের যে এক্সিকিউশন যে পার্ট ছিল, স্পেসিফিক যে টাস্ক ছিল, শুধু সেই টাস্কটুকু তখন তারা অপারেট করবে আর কি। যেমন একটা এক্সাম্পলে দেই, এক্সাম্পলে যাই, সুবিধা হবে বোঝা আর কি। এটা খুবই, যেমন ধরো, যে এখানে একটা ডেটাবেস আছে, এই যে পুরো ডেটাবেসটা, এখানে একটা টেবিল আছে। এই টেবিলে অনেক কিছু আছে। আমরা খুব বেসিক কিছু অপারেশন করি, হ্যাঁ, মানে ধরো যে আপডেট করতে পারি, এই টেবিলে কিছু একটা আপডেট করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, ডিসএন্ডেট করতে পারি। আর এখানে একটা ট্রিগার প্রোগ্রাম আছে, যেমন ধরো যে এই তোমার কি বলে, এখানে হচ্ছে আপডেটের জন্য একটা ট্রিগার প্রোগ্রাম, ইনসার্টের জন্য একটা ট্রিগার প্রোগ্রাম, আবার ডিলিটের জন্য একটা ট্রিগার প্রোগ্রাম, এবং এটা এই টেবিলের জন্য স্পেসিফিক। যখনই কোনো অ্যাপ্লিকেশন, ডেটাবেস যেটা আছে, ধরো একটা ডেটাবেস তোমাদের সার্ভারে আছে, আর এখানে একটা মাঝখানে একটা অ্যাপ্লিকেশন ইন্টারফেস আছে, আর এই সাইডটা ধরো লেফট হ্যান্ড সাইড যেটা আছে, এই সাইডটা মনে করো যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ডেস্কটপ থেকে তোমরা দেখছো আর কি। ডেস্কটপ থেকে তোমরা কোনো একটা ডেটা থ্রু দা ওয়েব অ্যাপ্লিকেশন, এই আমাদের হচ্ছে ডেটাবেজের সার্ভারে ভিতরে একটা টেবিল আছে, সেই টেবিলের কোনো একটা ফিল্ডকে আপডেট করা হচ্ছে। যখনই আপডেট করা হবে, তখনই সাথে সাথে এই আপডেট ওরিয়েন্টেড এই টেবিলের সাথে রিলেটেড যে ট্রিগারটা আছে, সেই ট্রিগারের এই যে বিগিন মানে হচ্ছে এক্সিকিউশন পার্টটুকু, এটা এক্সিকিউট করা শুরু করবে। যখনই এই টেবিলের উপর কোনো ইনসার্ট অপারেশন হবে, বাইরে থেকে আর কি, অবশ্যই ইনসার্ট অপারেশন হবে, সাথে সাথে ইনসার্ট ওরিয়েন্টেড একটা এখানে কোড আছে, যে বিগিন এন্ড এর মধ্যে থাকবে একটা কোড, এই কোডটুকু তখন এক্সিকিউট করবে। তার মানে হচ্ছে এই ট্রিগার প্রোগ্রামগুলো সবসময় মেমোরিতে আছে। এটা ডেটাবেসের ভিতরে আলাদা থাকবে, এটা টেবিলের সাথে থাকবে না, কারণ টেবিল থেকে তারা মনিটর করতে হবে। টেবিলের মধ্যে যদি থাকে, টেবিলের মধ্যে থাকলে এটা টেবিলের আলাদা একটা পার্ট, টেবিলের মধ্যে থাকলে টেবিলটা আপলোড না হওয়া পর্যন্ত মেমোরিতে লজিক্যালি কোডটা আপলোড এক্সিকিউট হওয়ার কথা না। হ্যাঁ, সুতরাং এই অংশটুকু অবশ্যই সবসময় মেমোরিতে থাকবে লজিক্যালি, এবং সেটাই থাকে আর কি, এবং দূর থেকে মনিটর করে। হ্যাঁ, কথাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা। আচ্ছা, ট্রিগার গুলো বিভিন্ন মানে মানে ভাগে ভাগ করা হয় এদের ফাংশনালিটিস উপর নির্ভর করে, বা কখন এটা ট্রিগার করবে বা কিভাবে করবে। তার মধ্যে হচ্ছে একটা যেমন বিফোর এবং আফটার ট্রিগার।
বিফোর ট্রিগারটা হচ্ছে ধরো যে কোনো একটা স্পেসিফিক ইভেন্ট, হ্যাঁ, ধরো আমি একটা ইনসার্ট অপারেশন করলাম। ইনসার্ট অপারেশন মানে কি? ইনসার্ট তো আমি একটা রিকোয়েস্ট পাঠাই, তাই না? আমি যখন ধরো ওয়েব জি থেকে একটা ডাটা রিকোয়েস্ট পাঠালাম যে এই ডাটাটা টেবিলে আপডেট করা হলো, তখন এটা তো জি আসলে ভিতরে গিয়ে ডেটাবেস সার্ভারের সাথে তো এখানে একটা ইন্টারফেস আছে, ঠিক না? যে এখানে কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে এই জায়গাটায়, হ্যাঁ, অবশ্যই কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, ডেটাবেসের প্রোগ্রাম আর কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ইউজার ইন্টারফেসের না। তো সেই প্রোগ্রামটা তখন কিন্তু ইনসার্ট অপারেশনটা শুরু করবে। ইনসার্ট অপারেশনটা শুরু করার আগে ঘটনাটা ঘটতে পারে অথবা পরে ঘটতে পারে। যেমন ধরো আমি একটা ডেটা আপলোড করলাম, মানে একটা ডাটা আপডেট করছি, ধরো কারো ইন্টারেস্টেড যোগ হবে, বলা হলো যে তোমার হচ্ছে 5% ইন্টারেস্ট দেওয়া হবে, এটা আপডেট করার জন্য বলা হলো। ধরা যাক তার 1000 টাকা তার ছিল, কি বলে, সেভিংস ছিল, তাহলে 5% মানে সে হচ্ছে এখানে 50 টাকা পাবে, 1050 টাকা হবে, যোগফলটা হবে হচ্ছে 1050। এটা একটা আপডেট অপারেশন, যে 5% করে যোগ করো। তাহলে এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক হতে পারে হচ্ছে এই 5% যোগ করে, মানে এটা রেজাল্ট যেটা আসলো, কোয়ারি যেটা রেজাল্ট 1050, এই রেজাল্টটা আসার আগে কিছু কোড এক্সিকিউট হতে পারে, সেটাকে বলবো হচ্ছে বিফোর ট্রিগার। মানে ইভেন্টটা পাওয়া গেছে যে আপডেটের একটা রিকোয়েস্ট এসেছে, ইভেন্ট হচ্ছে আপডেট, কিন্তু আপডেট হওয়ার আগেই কিছু একটা কোড এক্সিকিউট হবে, এরকম একটা হতে পারে। আরেকটা হতে পারে যে 1050 এটা আপডেট হয়ে গেল, ডেটাটা ছিল আগে ছিল 1000, এখন হয়ে গেল হচ্ছে 1050, এখন আপডেট হয়ে যাওয়ার পরে ওই রেসপেক্টিভ কোডটুকু এক্সিকিউট হবে, সেটা হতে পারে। সেজন্য একটা হচ্ছে বিফোর ট্রিগার, একটা হচ্ছে আফটার ট্রিগার। ইনস্টিড অফ ট্রিগারটা একটা স্পেশাল কেস, একটু পরে বলছি, এটা 3-4টা স্লাইড পরে এটা আসবে। ট্রিগার গুলো হতে পারে তোমার স্টেটমেন্ট লেভেল অথবা রো লেভেল মানে হচ্ছে এটা প্রত্যেকটা রো এর জন্য ইন্টারেক্ট করবে, ইটারেটিভ একটা প্রসেস, একটা একটা করে রো কে চেক করবে, সেটাও একটা হতে পারে, প্রত্যেকটা রো কে চেক করে হতে পারে। আবার হতে পারে এটা তোমার এট এ টাইম পুরো একটা স্টেটমেন্টের উপর হতে পারে। আমরা আমাদের এক্সাম্পল আপাতত রো লেভেল ট্রিগারটাই দেখবো, স্টেটমেন্ট লেভেল ট্রিগার এখানে আমি এক্সাম্পল দেইনি। স্পেসিফিক স্টেটমেন্টের উপর হতে পারে, এটা দরকার নেই। আবার যেমন ধরো যে প্রত্যেকটা রো এর জন্য না করে আবার এটা পুরো টেবিল ধরে হতে পারে, হ্যাঁ, একটা একটা পুরো ওল্ড টেবিল একটা নিউ টেবিল, হ্যাঁ, তার ওল্ড টেবিল আর নিউ টেবিল, এটা তাহলে কি হলো, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, তাই না? ডিডিএল টাইপের হয়ে গেল এটা অপারেশনটা। আর যদি আমি আপডেট করি তাহলে এটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল টাইপের হয়ে গেল, তাই না? তাহলে এটা ডিএমএল এও হতে পারে অপারেশনটা, মানে ট্রিগারটা, আবার হতে পারে হচ্ছে ডিডিএল ডাটা যে ডেফিনেশন যেগুলো আছে ডিডিএল, সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এবার এই ক্লাসিফিকেশনের উপর যে কার উপরে হবে, সেটা যেমন যে ডিএমএল টাইপের যদি হয়, ডিএমএল এর মধ্যে আছে ইনসার্ট, আপডেট, ডিলিট অপারেশন, সেটা একটা হতে পারে। আবার যেরকম ক্রিয়েট অল্টার টেবিল, একটু আগে যেটা বললাম, সেটা যেটা হতে পারে, সেটা হচ্ছে ডিডিএল টাইপের ট্রিগার। আরেকটা হতে পারে পুরো ডেটাবেজের সাথে ট্রিগার করবে। ডেটাবেজেরটা কি, ধরো যে কেউ মানে লগ ইন করছে বা লগ আউট করছে, বা ডাটাবেসটা স্টার্ট হচ্ছে, হ্যাঁ, ডাটাবেসটা অন করা হলো, তোমরা যে অন করো না এসকিউএল সার্ভারটা অন করতে, সার্ভারটা, তাই না? মাইস্কুল যখন ব্যবহার করো ওটাকে অন জি করতে স্যার হয় না, সার্ভিস গুলোকে। তো এটা যখন অন করা হবে, তো অন করার সময় একটা ট্রিগার, আবার অফ করার সময় একটা ট্রিগার, হ্যাঁ, এগুলো আরো অনেকগুলো ভাগ আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল, ডিএমএল এর বা ডিএল এর একটা এক্সাম্পল, জাস্ট ক্রাইটেরিয়া গুলো, হ্যাঁ। ডিএমএল লেভেল অপারেশন হচ্ছে যেটা ম্যানিপুলেট করতে গিয়ে, আপডেট ডিলিট করতে গিয়ে, সেই অপারেশনের জন্য হতে পারে। আর ডিফাইন করার সময় এটা হতে পারে। আবার হচ্ছে ডেটাবেজের, এটা ধরেন অনেক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে লুক আফটার করা, লগ ইন করা, লগ আউট করা, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু অপারেশন দরকার পড়তে পারে। তখন হচ্ছে গিয়ে তোমার ট্রিগার করতে পারে। একটা ছোট্ট, এখানে একটা ছোট্ট ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা যে প্রত্যেকটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারে একই রকম হবে তা নয়, তবে বেসিক কম্পোনেন্ট গুলো সব জায়গায় থাকবে। এটা আমি আমি পার্সোনালি ওরাকলে ব্যবহার করেছি ট্রিগারটা, মাইস্কিউলে কখনো করি নাই। এটা কুশল স্যার যদি এইবার মাইস্কিউল পড়াচ্ছেন, তো কুশল স্যার এটা তো দেখিয়ে দিবেন মাইস্কিউল কিভাবে ব্যবহার করতে হয়। এই ফরম্যাটটা অলমোস্ট ওরাকলের কম্প্যাটেবল, এটা কাজ করবে। তোমার এসকিউএল সার্ভার মাইক্রোসফটের যেটা এমএস এসকিউএল সার্ভার, এটা একটু ডিফারেন্ট, খুব বেশি ডিফারেন্ট থাকে না, হ্যাঁ। বেসিক কম্পোনেন্ট গুলো সব জায়গায় সমান। যেমন ধরো যে একটা ট্রিগার যদি হয়, ট্রিগার একটা নাম থাকবে, হ্যাঁ। এই এই নামটা আমাদের কাজে লাগে কখনো ট্রিগার থেকে যদি কোনো ড্রপ করার দরকার পড়ে, অর্থাৎ ট্রিগার আমরা টেবিলকে কি ড্রপ করি না, একইভাবে ট্রিগারকে আমরা ড্রপ করে দিতে পারি, অর্থাৎ ডিলিট করে দিতে পারি, তখন এটা দরকার পড়ে আর কি। আদারওয়াইজ কিন্তু ট্রিগারের নাম ধরে
এক্সিকিউট করার দরকার নাই। হ্যাঁ, এটা একবার এক্সিকিউট করা মানে এটা যতক্ষণ পর্যন্ত ডেটাবেসটা থাকবে, অন থাকবে, ডাটাবেস যতক্ষণ পর্যন্ত লাইফ থাকবে, লাইফ টাইম, ততক্ষণ পর্যন্ত ট্রিগারের লাইফ টাইম থাকবে, আনলি ইট ইজ ড্রপ না হওয়া পর্যন্ত আর কি। এরপরে হচ্ছে যে ট্রিগারের টাইমিং, এটা এই ফিচারটা থাকবে, মানে এই ফিচারটা সব জায়গায় কমন, হয়তো কিওয়ার্ড গুলো একটু আলাদা হতে পারে কিন্তু ফিচারটা সেম, এই কম্পোনেন্ট গুলো সেম। এইটা একটা থাকতে হবে, যেটা কখন হবে, এটা বিফোর হবে না আফটার হবে, টাইমিংটা দিতে হবে, এটা একটা দিতে হবে। তারপর হচ্ছে কখন, মানে কি ইভেন্টে, এটা কি আপডেট ডিলিট না কোন অপারেশনের উপর হবে সেটার উপর দিতে হবে। তারপরে দিতে হবে অন, মানে কার উপরে এটা অপারেটটা করবে। হ্যাঁ, আমরা যদি এটা টেবিলের উপরে করি, কোনো রিলেশনের উপরে করি, রিলেশন বা টেবিল সেটার উপর করা যায়। আবার কখনো কখনো কোনো রিলেশনের অ্যাক্টিভিটির উপরেও ট্রিগার এটা সেট করে দেওয়া যায়, যে পার্টিকুলারলি কোনো একটা অ্যাক্টিভিটিস এর উপরে, এটা পুরো রিলেশনের উপরে করবে না, পার্টিকুলার অ্যাক্টিভিটিস এর উপরে করবে। আবার এটা হচ্ছে ইচ রো, মানে এটা কি রো লেভেলে করবে নাকি হচ্ছে মানে এটা স্টেটমেন্ট লেভেলে করবে সেটা। আর এখানে আমরা ক্লজ দিতে পারি আলাদা, যে কখন এটা মানে তোমার হচ্ছে যে জেনারেট করবে। আর এই পার্টটুকু হচ্ছে যে এই যে মানে কোড আর কি, এই কোডটুকু হচ্ছে কাজ করবে। এই কোডটুকু কখন কাজ করবে, যখন এই ইভেন্টটা আসবে, এই যে ইনসার্ট ইভেন্টটা। হ্যাঁ, মানে ইনসার্ট ডিলিট বা আপডেট, এই ইভেন্টগুলো যখন কখনো মানে এটা এটা তো ট্রিগারটা তো মনিটর করছে, যখনই কোনো একটা সেই ইভেন্ট দেখবে যে ইভেন্ট অকার করেছে, একটা ইভেন্ট তৈরি হয়েছে, ইভেন্ট তৈরি হওয়ার সাথে সাথে এই যে কোডটা এক্সিকিউট হবে। হ্যাঁ, তার মানে এই পার্টটুকু সবসময় মনিটর করছে, তাই না? মনিটর করছে কে কে, দেখো এই যে সবসময় মনিটর করছে কি, রিলেশন। এই রিলেশন মানে এটা রিলেশনই হবে তা না, এটা অন্য কোনো অবজেক্ট হতে পারে। সিম্পল এটা যদি মনে করি যে একটা টেবিল, তাহলে এই টেবিলটার উপর সবসময় এই যে এই নামের যে ট্রিগারটা আছে, এই ট্রিগারটা সবসময় এই টেবিলকে লক্ষ্য রাখবে। যখনই এই টেবিলের উপরে কোনো একটা অপারেশন দেখতে পাবে, ইনসার্ট ডিলিট আপ কোনো একটা বা আপডেট অপারেশন, তখন সাথে সাথে সক্রিয় হয়ে যাবে যে আমাকে এখন কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এটা কি ইনসার্ট হওয়ার আগে করবো নাকি পরে করবো, এই ডিসিশনটা এখান থেকে আসবে, আফটার না বিফোর। ডিসিশন নেওয়ার পরে তখন এই কোডটা এক্সিকিউট করা শুরু করবে। আমি একটা এক্সাম্পলে যাই। আচ্ছা, এখন এই যে আমাদের হচ্ছে যখনই আমরা এই যে আপডেট বা ডিলিট এই টাইপের অপারেশন করব বা ইনসার্ট করব, তখন দেখো একটা ফিল্ডের উপরে মানে এটা তো অরিজিনাল একটা রিলেশনে একটা রেকর্ড আছে, রেকর্ডে অনেকগুলো ফিল্ড আছে, সেই ফিল্ডের কিছু ভ্যালু আছে। তাহলে আমি ট্রিগার এই কোডটুকু, মানে এই বডি যেটা বলছি, এই বডিটা যখন এক্সিকিউট হবে, তখন এমন হতে পারে যে সেই রেকর্ডের কিছু অ্যাট্রিবিউটস এর ভ্যালু চেঞ্জ করে দিতে পারে, দরকার পড়তে পারে, অন্য টেবিলেরও করতে পারে, আবার সেই টেবিলেরও করতে পারে, এটা হতেই পারে। সেক্ষেত্রে এই টেবিলের যে কারেন্ট ভ্যালু ছিল সেটা কিন্তু আমাদের দরকার পড়তে পারে, মানে এটা স্টোর করে রাখা দরকার পড়তে পারে। যেমন ধরো যাক, আমি যদি বিফোর ট্রিগার হয়, বিফোর ট্রিগার হওয়ার পরে যেমন আমি বললাম যে একটা ছোট্ট শর্ত চিন্তা করো, আমি বললাম যে একটা শর্ত, যে কেউ যদি তোমার হচ্ছে পায় কি যেন হচ্ছে যে ইন্টারেস্টেড 50%, কারোর যদি ডিপোজিট 1000 টাকা থাকে, তাহলে তোমার হচ্ছে তাকে 5% ইন্টারেস্ট দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু 1000 টাকা যদি কম থাকে তাহলে তাকে দেওয়া হবে না, একটা ধরে নিলাম একটা শর্ত। হ্যাঁ, এখন ধরো আমি ইনসার্ট করা হলো, এই ব্যালেন্স মানে ইনসার্ট করলো, ইনসার্ট করার পরে ইনসার্ট করার সাথে সাথে তো একটা ভ্যালু চেক করবে। এখন কেউ ধরো ডিপোজিট করলো, ইনিশিয়াল ভ্যালু ধরো 500 টাকা ছিল, ধরো আরো 1000 টাকা এখানে ডিপোজিট করলো, তাহলে কত হলো, 1500 টাকা। 1500 টাকা ইনসার্ট হওয়ার সাথে সাথে ইনসার্ট অপারেশনের সাথে আমি এটা দিয়েছি, তখন এটা ট্রিগারটা করবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কি দেখবে, যে 1500 টাকা তো বেশি আছে, 1000 টাকার বেশি হয়েছে, তাহলে তোমাকে 5% যোগ করতে হবে। যোগ করার পরে তোমার কত আসবে, 1550 আর 25 75, 1575 হবে। ঠিক আছে, এখন এই 1575 করবে কার উপর অপারেটটা করবে, এই 1500 ছিল তার সাথে 5% যোগ করার পরে 1575 হলো। হ্যাঁ, আর যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা যোগ করার দরকার নাও পড়তে পারে। তাহলে এই যে 1500 যে ভ্যালুটা আগে থেকে ছিল, সেই ভ্যালুটা কিন্তু আমরা যদি ওভাররাইট করে ফেলি যে 1500 যোগ 1575 যে কোনো ভাবে আর কি, তাহলে কিন্তু আমাদের পুরাতন ভ্যালুটা পাবো না। সে কারণে সবসময় এটা একটা গুড প্র্যাকটিস যে ওল্ড ভ্যালুটা কোনো একটা জায়গায় রেখে দেওয়া। হ্যাঁ, আর যদি দরকার না পড়ে আমরা ওল্ড ভ্যালুটা পরে রিপ্লেস করে দিব, কিন্তু ওল্ড ভ্যালুটা যেন স্টোর থাকে আর কি, সেজন্য এই তোমার হচ্ছে যে ওল্ড এবং নিউ এর কথাটা এসছে। তবে হচ্ছে কিছু কিছু ডেটাবেস
চলে গেল নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। মনে হচ্ছে লাইন কেটে গেছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন এই ওল্ড এন্ড নিউ এর যে কথাটা বললাম সেটা টেম্পোরারি একটা ভ্যালু ক্রিয়েট করা যেতে পারে। আবার কোন কোন ডেটাবেস সফটওয়্যারে, যেমন ধরো ওরাকলের ক্ষেত্রে, এই এই ক্লজটা আছে প্রত্যেকটা রেকর্ডের সাথে। তোমরা যেরকম যে ডট দিয়ে লিখতে পারো না, যে কোনো একটা মেথডের সাথে আমরা যখন ই করি, ক্লাসের সাথে কোনো একটা মেথডকে কল করতে চাই, ইনভোক করতে চাই, তখন আমরা ডট দিয়ে লিখি, তাই না? তো ওরাকল এই ফিচারটা দিয়ে দিয়েছে, নিউ এবং ওল্ড এটা আছে। তো সব ক্ষেত্রে যে সব সফটওয়্যার আছে কিনা আমি জানি না। যদি না থাকে তাহলে আমাদের যেটা করতে হবে, এই পুরাতনটাকে জাস্ট কিছু না, আমরা হচ্ছে যে যে রেখে দিব আর কি, ওল্ড এবং নিউ দুটো ভ্যারিয়েবল রেখে দিব, সুবিধা হবে। এখন হচ্ছে তুমি এই ওল্ড এবং নিউ এই দুটো মানে ইটা আর কি আছে, যে অ্যাক্সেস করার যেটা সুবিধা আছে ভ্যালুগুলোকে, সেটা কিন্তু সবসময় ভ্যালিড হবে না। যেমন ধরো যে যদি ডাটা ইনসার্ট হয়, হ্যাঁ, ইনসার্ট হলে তো নিউ ভ্যালু, এটা তো কোনো ওল্ড ভ্যালু থাকবে, এটা তো কোনো ওল্ড ভ্যালু নাই। শুধুমাত্র যদি আপডেট হয় তাহলে কিন্তু এটার ওল্ড এবং নিউ দুটো ভ্যালু পাবো। আবার ডিলিট যদি হয় তাহলে কিন্তু এটা তোমার হচ্ছে নিউ বলে কিছু নাই, এটা হচ্ছে শুধু ওল্ড টুকু থাকবে যেটা ডিলিট হয়েছে, তাই না? শুধুমাত্র যদি আপডেট হয় তাহলে এটা শুধু ওল্ড এবং নিউ দুটো ভ্যালু থাকবে, ঠিক আছে? সুতরাং ওল্ড এবং এই নিউ ভ্যারিয়েবলটা বোঝা যাচ্ছে যে কখন এটা মানে ব্যবহার হবে আর কখন হবে না। আমি আচ্ছা, ইনস্টেড অফ ট্রিগারটা একটু বলি। আচ্ছা, ইনস্টেড অফ ট্রিগারটা হচ্ছে তো অনেক আগে আমরা ভিউ নিয়ে কথা বলেছিলাম, মনে আছে ভিউটা? হ্যাঁ, ভিউটা কি বল, মনে আছে কি কারণ হচ্ছে ভিউ কি? ভিউ স্যার ভিউ মনে নাই নাকি? ক্লাসে পড়ানো হয়েছে কি মনে পড়ছে না স্যার। আচ্ছা, বলিনি নাকি? আচ্ছা, তাও মনে নেই অবশ্য। যাক, ভিউটা হচ্ছে যেমন ধরো যে তো এই যে আমরা যখন এই যে বিভিন্ন ধরো এই যে তোমাদের জানি না অনলাইন কেউ ব্যাংকিং ব্যবহার করো কিনা, বা ইউনিভার্সিটির সাপোর্ট কতটুকু আছে ডন্ট নো। ধরো যে একটা বিশাল ডেটাবেস আছে, মানে একটা ধরো একটা টেবিলে 100টা ফিল্ড আছে, হ্যাঁ। এখন সব সময় যে 100টা ফিল্ডকে একটা এন্ড ইউজারকে দেখতে দিতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়, হ্যাঁ। এন্ড ইউজারকে হয়তো সেই টেবিল থেকে মাত্র 5টা ফিল্ড দেখার সুযোগ করে দেওয়ার দরকার পড়তে পারে। মনে পড়ছে স্যার, একদম প্রথমের দিকে স্যার বলা হয়েছিল, বলেছি আমার মনেও নেই আসলে বলছিলাম কিনা। আচ্ছা, তো এরকম দরকার পড়তে পারে, তাহলে 100টা ফিল্ডের মধ্যে থেকে হয়তো আমি 5টা মাত্র ফিল্ডকে দেখাবো, হ্যাঁ। তো এই ফিল্ডটা আমরা একটা ভিউ আকারে তৈরি করতে পারি ওই টেবিল থেকে। তাহলে ভিউটা কিন্তু আসলে একটা ভার্চুয়াল এক ধরনের টেবিল, এটা কিন্তু রিয়েলি এক্সিস্ট করছে না। ভিউটা যখন এক্সিকিউট করবে তখন সরাসরি বেস টেবিলে চলে যাবে, বেস টেবিলে গিয়ে বেস টেবিল থেকে ওই তোমার হচ্ছে রিকোয়ার্ড যে কথাগুলো বলা আছে সেগুলো তোমার হচ্ছে মানে যে ফিল্ডগুলোর কথা বলা আছে সেগুলো ইনভোক করবে বা তুলে নিয়ে আসবে আর কি, হ্যাঁ। এই ভিউ কিন্তু আবার একাধিক টেবিল থেকে হতে পারে, ধরো 3-4টা টেবিল থেকে আমি কিছু ডেটা নিয়ে একটা ভিউ তৈরি করলাম, হ্যাঁ। এখন এই ভিউটা তো বুঝতে পারছো, এটা তো আসলে নিজে কোনো টেবিল না, তাই না? এটা অনেকটা একটা ভার্চুয়াল টেবিলের মতো এটা, হ্যাঁ। এখন এই ভিউটাকে কিন্তু মানে ভার্চুয়ালি হলেও এটা একটা ভার্চুয়াল টেবিল, তো এই ভিউ এর উপর কিন্তু অনেক অপারেট করা যায়। এই ভিউ এর উপর আপডেট করা যায়, ডিলিট করা যায়, ইনসার্ট করা যায়। কিন্তু এই এটার উপর যদি আপডেট, ডিলিট বা ইনসার্ট অপারেশন করা হয় তাহলে আসলে অপারেশনটা কোথায় হবে? স্যার মেইন ডাটাবেসে। মেইন ডাটাবেসে হবে। এখন মেইন ডাটাবেসে কি তোমার অথরাইজেশন আছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি নাও থাকতে পারে, আমি জানি না আছে কিনা, হ্যাঁ। মানে এটা গ্র্যান্ট করা থাকতে পারে বা নাও থাকতে পারে। যদি গ্র্যান্ট করা না থাকতে পারে, হ্যাঁ, মানে এটা যদি গ্র্যান্ট করা না থাকে, যে মেইন যে বেসিক যে বেস ডাটাবেসটা আছে, তখন দেখা যাবে যে কি বলে হচ্ছে যে তোমার হচ্ছে ভিউ এর এই আপডেট বা এই ধরনের অপারেশন গুলো হয়তো অ্যালাউ করছে না, কাজ করবে না, ঠিক আছে? তাহলে আমি যখন এখানে যদি কোনো একটা ট্রিগার আমি দেই, ভিউর উপরে যদি একটা ট্রিগার দেই, তখন যদি আমি ইনস্টিড অফ ট্রিগার কথাটা লিখি, তখন সে করবে কি, যে বেস টেবিলে ডাইরেক্টলি, হ্যাঁ, এটা বেস টেবিলে যে কন্টেন্ট গুলো আছে সেটা হচ্ছে ডাইরেক্টলি তোমার হচ্ছে মডিফাই করবে ইনস্টিড অফ মডিফাইং দ্য ভিউ, হ্যাঁ। তার মানে আমি যদি ওইখানে আসলে অ্যাক্সেস করতে না দিই ট্রিগারকে, তাহলে তো ট্রিগারগুলো অ্যাক্সেস করতে পারবে না। আমি যখন ইনস্টিড অফ ট্রিগার দিব তখন সরাসরি বেস টেবিলে তোমার হচ্ছে এটার অ্যাক্সেসটা থাকবে, সেজন্য এটার নাম হচ্ছে ইনস্টিড অফ ট্রিগার।
জি আমি স্যার। একটা এক্সাম্পলে আসি, যেমন ধরো যে এটা একটা ইন্টারনেট থেকে দেওয়া, ধরো যে একটা টেবিল, এটা স্টুডেন্টের একটা টেবিল, এই টেবিলটার এটা হচ্ছে একটা ডেফিনেশন আর কি, এটা হচ্ছে তার মানে কি স্কিমা, তাই না? এটা হচ্ছে একটা স্কিমা, এখানে অনেকগুলা ইয়ে আছে, যেমন ধরো যে এটা তো অটো ইনক্রিমেন্ট হবে, সুতরাং এটাকে প্রাইমারি কি করা হয়েছে, হ্যাঁ, থাকলো ভালো কথা, নাম থাকলো, এটা ক্যারেক্টার 30, আর 3টা সাবজেক্টের মার্কস আছে, ধরো 2 2 2 করে প্রতিটা লেট মার্কস আছে, এবং তারপরে একটা টোটাল আছে, এরপরে ধরো যে এখানে কিছু একটা বলা আছে, এখানে যেমন এক্সাম্পলে যেটা বলা হয়েছে যে টোটাল যে মার্কসটা পাবে, হ্যাঁ, আর অনেক সময় আমরা বলি না, যেমন ধরো যে তোমাদের ক্লাস টেস্ট হচ্ছে, হ্যাঁ, ক্লাস টেস্ট কেউ 50 মার্কের উপরে নেয়, কেউ 100 মার্কের উপরে নেয়, যেটাই লিখ না কেন, নেওয়ার পরে কি করা হয়, এটা 10-এর মধ্যে কত হয়েছে সেটা আমি হিসাব করি না ফাইনালি, 10 বা 20 যেটা জি হোক আর স্যার। কি, হ্যাঁ। জি তো ধরো এই টাইপের একটা কিছু বলা হয়েছে, হ্যাঁ, যে বলা হয়েছে যে এই যে 3টা সাবজেক্টের মার্কস যেটা এসছে, সেই মার্কসটা 60-র উপরে কত আসে আর কি, মানে 60-র উপরে এটাকে কাউন্ট করলে কত হয়, এই টাইপের একটা কিছু আমাদের এই এই ফিল্ডে থাকবে, এটা হচ্ছে পার। তাহলে এই 3টা হচ্ছে ডাইরেক্ট ইনসারশন, সাবজেক্ট 1, সাবজেক্ট 2 আর সাবজেক্ট 3, তাই না? আর টোটাল এবং যেটা টিআর, এই দুটো ফিল্ড কি হবে, ক্যালকুলেটেড ফিল্ড, ঠিক না? জি স্যার। আচ্ছা, আমি ছোট্ট একটা ট্রিগার এখানে তৈরি করলাম, কার উপরে ট্রিগারটা তৈরি করলাম, দেখো এটার নাম কি, স্টুডেন্ট রিলেশনটা। জি স্যার। তাহলে আমি একটা ট্রিগার তৈরি করলাম, ট্রিগারটার নাম হচ্ছে, এটা হচ্ছে স্টুডেন্ট মার্কস, কি বললাম এটা বিফোর, তার মানে এটা ইনসার্ট হওয়ার আগে হবে, কার উপর এটা করবে, এটা ট্রিগারটা স্টুডেন্ট। স্টুডেন্টের উপর, ফর ইচ রো, তার মানে এখানে যতগুলো রো থাকবে প্রত্যেকটা রো এর উপর এটা এক্সিকিউট করবে, কি করবে, এই যে স্টুডেন্ট টোটাল মানে স্টুডেন্ট ডট টোটাল আর কি, রিলেশন স্টুডেন্ট ডট টোটাল, তার প্রত্যেকটা সাবজেক্টের যোগফল বের করবে, এই যে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, 3টা ফিল্ড আছে, এই 3টা ফিল্ডের যোগফল। তাহলে স্টুডেন্ট ডট সাব 1 স্টুডেন্ট যোগ স্টুডেন্ট ডট সাব 2 স্টুডেন্ট যোগ স্টুডেন্ট ডট সাব 3, আরেকটা কি করবে যেটা বললাম স্টুডেন্ট পিএআর, এটা হচ্ছে স্টুডেন্ট পার্সেন্টেজ টোটাল, এটা হচ্ছে 60-এর মধ্যে কত নাম্বার আসে, ঠিক আছে? এখন ধরো আমি একটা এক্সিকিউট করতেছি, এইটাকে খেয়াল করো উপরে একটু, আমি ইনসার্ট করলাম কি দেখো, ইনসার্ট করলাম হচ্ছে ডেটাবেজে 0, এটা তো আমাকে করতে হবে, এটা অটো ইনক্রিমেন্ট হবে, স্টুডেন্টের নাম দিলাম কি এ বি সি ডি, ঠিক আছে? আর 3টা সাবজেক্টের মার্কস দিলাম হচ্ছে 15, 20, 25, 00। তাহলে টেবিলের ভ্যালু কি হওয়া উচিত, প্রথমে থাকবে হচ্ছে অটো ইনক্রিমেন্ট যেখান থেকে শুরু হচ্ছে সেটা থাকবে, তারপর স্টুডেন্টের নাম থাকবে, সেটা হওয়া উচিত না? তারপর জি এটা যে স্যার। 15 আসবে, তারপর এটা 20 আসবে আর 25 আসবে, ঠিক আছে? কিন্তু এখানে কি ঘটেছে দেখো, সরাসরি 60 এবং 36 এটা চলে এসেছে, এটা করতে গেছে, এটা তো আমি ইনসার্ট করি নাই, যে ঘটনাটা কি বিফোর ঘটলো, ইনসার্ট ট্রিগার হ্যাঁ, করা ছিল। তারপর এই দুটো আগে এক্সিকিউট হয়ে গেছে 60 এবং 36, তারপরে কিন্তু ইনসার্ট 15 এসছে, 20 এসছে, 25 এসছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে একটা ফান টাচ দিই, ফান, এটা কিন্তু মানে ফান করার জন্য, হ্যাঁ। ধরো একজন আমরা একটা ব্যাংকে একটা সফটওয়্যার লিখছি, একটা ফান সফটওয়্যার, সেটা হচ্ছে ব্যাংকে একজন কাস্টমার যত টাকায় ব্যালেন্স রাখুক না কেন সবসময় তার আগের ব্যালেন্স থাকবে, এটা কি করে করা যায়, ট্রিগার দিয়ে বলো তো, কি করবো তাহলে আমরা? স্যার তাহলে আগে হচ্ছে মানে বিফোর ইনসার্ট ট্রিগার করতে হবে। কয়টা ট্রিগার লাগতে পারে? আচ্ছা, বিফোর দিলেও হবে, হ্যাঁ, তার সমস্যা নেই, বিফোর দিলে তারপর স্যার মানে আগে হচ্ছে মানে যেটা একবার দিয়ে রাখবে ওইটা ক্যালকুলেট করে রেখে দিব, ওই যে এই এক্সাম্পলটার মতোই করতে। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমি বিফোর দিই, হ্যাঁ, তাহলে দেখো বিফোর ধরো তার 1000 টাকা ছিল, হ্যাঁ, তাহলে বিফোর কি আমি কি টাকাটা স্টোর করে রাখলাম, জি স্যার। তাই না? স্টোর করে রাখলাম না? জি স্যার। এটা তো আসলে আপডেট অপারেশন, তাই না? আপডেট অপারেশন, আমি যদি জি স্যার। বিফোর দেই তাহলে এটা কি হবে, ট্রিগারটা আগে তোমার হবে, মানে ওই ও, তাহলে বিফোর দিলে হবে, স্যার তাহলে আফটার দিতে হবে। আফটার দিতে হবে। আচ্ছা, জি স্যার। তখন কি আমাকে এই যে ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালুটা কি লাগবে নাকি লাগবে না, ওই যে দুটো কথা বলেছিলাম না? জি স্যার। ওল্ড স্যার ওল্ড ভ্যালু তো লাগবে কারণ তখন ওল্ড আগেরটাই তো ভ্যালুটা লাগবে, পরে কারণ রাখবে। আগেটা রাখতে হবে, তার মানে জি স্যার। আমি তখন ওল্ড ভ্যালুতে রেখে দিব, হ্যাঁ, জি তারপর স্যার হচ্ছে কি ওইটাই ওই বারবার। টাকাটা আবার ওটা যেহেতু আফটার দিয়েছি, তারপর আমি ওল্ড ভ্যালুটা আবার ইনসার্ট করে দিব, কিচ্ছু না, জাস্ট ওটা আপডেট করে দিব, হ্যাঁ। জি স্যার। তাহলে কি হবে, ওই যে ইউজার যত টাকা ইনসার্ট করতে গেল ট্রিগার করবে কি শেষ পর্যন্ত তার আগের ভ্যালুটাই রাখবে। আগেরটা। জি স্যার। কথাটা কি বোঝা গেল, ট্রিগারের কাজটা কিভাবে হচ্ছে? জি স্যার। ওই অন্যেরা কি বুঝতে পেরেছে, একটু কি বলবে কথা, যারা অন্যেরা যা শুনছো? জি স্যার, বুঝতে পেরেছি। এভরিবডি জি স্যার। বোঝা গেছে?
এটা ট্রিগারটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, মানে এটা তোমাদের লাগবে, এটা বিভিন্ন একটা ইউজফুল একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে ট্রিগার অবশ্যই লাগবে, লাগা উচিত। আচ্ছা, বইয়ের একটা এক্সাম্পল আছে, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ এক্সাম্পল না। এটা বলেছে, যেমন ধরো যে একটা বলেছে যে যে ধরো যে কখনো কোনো একটা কাস্টমার যদি ধরো যে তোমরা কি ওভারড্রাফটের নাম শুনছো? আচ্ছা, ওভারড্রাফটটা কি জানো? ওভারড্রাফটটা কি? না স্যার। আচ্ছা, আমরা যখন চেকে টাকা তুলতে দেই, ধরো আমি একটা চেক পাঠালাম টাকা তোলার জন্য, হ্যাঁ, তো আমার অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ টাকা যদি থাকে তাহলে আমাকে টাকাটা দিবে আর কি, হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা না থাকলে তো দিবে না, এটা ন্যাচারালি। কিন্তু ওভারড্রাফট বলে একটা ফিচার আছে, এটা এখনো বোধহয় আছে অনেক ব্যাংকে, আগে তো ছিলই, হ্যাঁ। এটা হচ্ছে কি, অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে, হ্যাঁ, অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে, তবু ওই ধরো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, আমি খুব বেশি চাইলে হবে না, ধরো আমার বেতন হচ্ছে মাসে 100 টাকা, আমি হয়তো আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, হ্যাঁ, আমি তারপরে 20 টাকার একটা চেক দিলাম, তখন এটা ম্যানেজার সাহেবের বিশেষ অনুমতি ক্রমে ওই 20 টাকা দিয়ে দেয়। কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যালেন্স করা হয় -20, ঠিক আছে। পরবর্তী বছর মাসে যখন আমার স্যালারি জমা হবে, তখন অটোমেটিক্যালি ওই মানে 100 টাকা তো আমার স্যালারি, দেখা যাবে যে +100 আর ওই যে -20 আমার স্যালারি জমা হয়ে যাবে হচ্ছে, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্ট হয়ে যাবে 80 টাকা। এই পদ্ধতিকে বলা হয় ওভারড্রাফট, হ্যাঁ। জি স্যার। তো এখানে যে বইয়ের যে এক্সাম্পলটা আছে, তারা যে এক্সাম্পলটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই ওভারড্রাফটটাতে দেখো অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে হচ্ছে মাইনাস, ঠিক আছে। ওনারা বলছে যে না, আমরা এই মাইনাস অ্যাকাউন্ট ব্যালেন্সটা না রেখে কাস্টমারের জন্য একটা আলাদা লোন অ্যাকাউন্ট করে দিব। তার মানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবো 0, সেটা ঠিক আছে। আর এই যে 20 টাকা, এটা তো এক ধরনের লোন বেসিক্যালি, তাই না? আমাকে যেটা দিচ্ছে, মানে ব্যাংক সুবিধাটা দিচ্ছে, কখনো কখনো এটার উপর ইন্টারেস্ট ক্লেমও করতে পারে, হ্যাঁ। আবার একটা সময় দিতে পারে যে 10 দিন বা 15 দিনের মধ্যে যদি ওটা ব্যাক করি তাহলে ইন্টারেস্ট দিবে না, ক্রেডিট কার্ডের মতো, সেটা হতে পারে। তাহলে ওয়ান কাইন্ড অফ একটা লোন বেসিক্যালি, অন্য কিছু না। তো সেটা যদি হয় তাহলে ব্যাংক এরকমই একটা ফিচার অফার করতে পারে যে ওভারড্রাফটের ক্ষেত্রে তারা যেটা যেটা ব্যালেন্স যেটা ছিল ডিপোজিটের ব্যালেন্স, সেই ডিপোজিটের ব্যালেন্সকে করে দেবে 0, এটাকে কখনো নেগেটিভ করবে না, হ্যাঁ। অন্যদিকে যদি কখনো ওভারড্রাফটের রিকোয়েস্ট আসে, সেক্ষেত্রে তার জন্য একটা লোন অ্যাকাউন্ট ওপেন করা হবে এবং সেই লোন অ্যাকাউন্টে এই ওভারড্রাফটের পরিমাণটাকে অ্যাজ এ লোন দেখানো হবে। তো তার মানে অ্যাকাউন্টে কিন্তু কখনোই কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, তাই না? কারণ লোনের ক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু পজিটিভ, ওখানে কিন্তু অ্যামাউন্ট নেগেটিভ না, ওখানে দেখাবে হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। আবার ডিপোজিট যে অ্যাকাউন্টটা আছে সেখানে একটা পজিটিভ ভ্যালু, কোনো জায়গায় কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, এরকম একটা ব্যবস্থা ওভারড্রাফটের ক্ষেত্রে। এইটা ট্রিগার করেছে এভাবে, হ্যাঁ, যে যখন এই যে আপডেট অপারেশনের জন্য যদি করে অ্যাকাউন্ট, হ্যাঁ, এবং এই যে রেফারেন্সিং রো, এই যে নিউ রো, এটা ঠিক থাকলো। এই এই কোডগুলো মানে এক্স্যাক্টলি যে সব ডেটাবেসের ক্ষেত্রে একই রকম হবে সেটা কিন্তু না, হ্যাঁ, এটা আগে বলেছি। তবে মোটামুটি স্ট্রাকচারটা একই রকম। যেমন ধরো যে ইনসার্ট যখন করছে, তখন এই যে বোরোয়ার থেকে, হ্যাঁ, যে যখন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার আর ডিপোজিট, নিউ অ্যাকাউন্ট নাম্বার ডিপোজিট অ্যাকাউন্ট নাম্বার সেম আছে, তখন কি করছে দেখো, অটোমেটিক্যালি এই যে নিউ লোন, একটা লোন ভ্যালু এখানে ঢুকে গেছে। এই এটা যে নিউ রো, যেটা মানে ওই রো এর যেটা অ্যাকাউন্ট নাম্বারটা এবং তার ব্রাঞ্চ নেম এবং তোমার হচ্ছে নেগেটিভ অ্যাকাউন্ট ব্যালেন্স, হ্যাঁ। এই নেগেটিভ দেওয়া মানে কি, ওটা তো নেগেটিভ ছিল, তার এখানে পজিটিভ হয়ে যাবে, তাই না? নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তার মানে এইখানে যেটা ঘটনা ঘটছে, মানে যেটা উদ্দেশ্য, এই কোডগুলো ডিফারেন্ট হতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কিন্তু স্ট্রাকচারটা সেম। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টসের যে ইটা ছিল, তোমার নাম্বারটা ছিল, সেই নাম্বারটার এগেইনস্টে যে ওভারড্রাফট রিকোয়েস্ট এসেছে, সেই পরিমাণ টাকা তারা একটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। তার মানে এই কাজটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। যখনই তোমার হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে ওভারড্রাফটে, তখনই কি ঘটনা ঘটবে, যে অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে নেগেটিভ না করে তার এগেইনস্টে লোন, মানে লোনের যে রিলেশন ছিল, সেই লোন রিলেশনে তার নামে একটা লোন ইস্যু করা হবে। এটা বইয়ে দেওয়া আছে, এটা আর আগেরটা তো বললাম, ওটা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, নিউরো ওল্ড রো এটা বললাম, এটা যেহেতু যদি ফিচার না থাকে তাহলে এটা এভাবে দিতে হবে, নিউরো এবং ওল্ড রো। আর যেটা ওরাকলের ক্ষেত্রে তো আছেই, সব ক্ষেত্রে নাও থাকতে পারে।
আচ্ছা, এই ট্রিগার গুলো কখন কখন আমরা ব্যবহার করবো আর কখন কখন করবো না, মাঝে মাঝে এটা খুব মেসিভ আকার ধারণ করতে পারে। যেমন ধরো যে কোনো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পুরো ওয়্যার হাউসের ডেটা চেঞ্জ করতে হওয়ার দরকার পড়ছে, হ্যাঁ। অথবা কোনো ক্ষেত্রে ধরো একটা ডেটাবেজ আছে, ডেটাবেজ মানে তো সবসময় তো ব্যাংকের ডেটাবেজ না, ইন্ডাস্ট্রি ডেটাবেজ হতে পারে, টেকনিক্যাল ডেটাবেজ হতে পারে, তাই না? টেকনিক্যাল মানে টেকনিক্যাল প্যারামিটার গুলো থাকতে পারে কোনো ডেটাবেজে। যেমন ধরো একটা ইন্ডাস্ট্রিতে মানে অনেকগুলো বয়লার আছে, বিভিন্ন সেন্সর আছে, এই সেন্সরদের প্যারামিটার গুলো একটা ডেটাবেজে আছে। প্যারামিটার গুলো মানে তাদের ভ্যালু গুলো আর কি, টেম্পারেচার হোক, প্রেসার হোক, ইত্যাদি ইত্যাদি ভ্যালু গুলো আছে। তো সেই প্যারামিটারের উপর ডিপেন্ড করে কোনো এক্সটার্নাল মানে কাজ করা দরকার পড়তে পারে। সবসময় যে ডেটাবেজে আপডেট করতে হবে সেটা না, হ্যাঁ। দেখা গেল যে কোনো একটা জায়গায় টেম্পারেচার বৃদ্ধি পেলে কোনো একটা বয়লারকে অফ করে দিতে হবে, পাওয়ার অফ করে দিতে হতে পারে, অথবা কোনো অ্যালার্ম বেল বাজানো দরকার পড়তে পারে, হ্যাঁ। তো এইসব হিউজ কাজ করা দরকার পড়তে পারে। তো এইসব কাজ করার সময় তোমার হচ্ছে যে আসলে খুব সাবধান থাকা দরকার, হ্যাঁ। কারণ সমস্যা হচ্ছে ট্রিগারটা দেখো এক্সিকিউট হচ্ছে রান টাইম, যখন একটা ইনসারশন হচ্ছে ঠিক সে সময় হচ্ছে, তাই না? এটা কিন্তু রান টাইম এরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিভিন্ন টাইপের অ্যাবনরমাল ফিচার আসার সম্ভাবনা আছে, হ্যাঁ। তো এইসব ক্ষেত্রে আসলে সাবধান থাকার দরকার হতে পারে। তো এখানে একটা সাজেশন দেওয়া আছে, সাজেশনটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে মানে একটা ধরো যে একটা ট্রিগার অপারেশন করে যেটা মানে কোয়ারিতে আসবে সেটা একটা বিশাল সাইজের একটা আপডেট আসলো। যেমন আগের এক্সাম্পলে দেখালাম কি শুধুমাত্র একটা টাপুল আপডেট হয়েছে, লোন যে রিলেশন ছিল সে লোন রিলেশনের নতুন একটা টাপুল যোগ হয়েছে ওই কারেসপন্ডিং কাস্টমারের আর কি। কিন্তু এটা যদি খুব ব্যাপক আকার ধারণ করে যে একটা বিশাল টেবিলকে আপডেট করতে হবে, তখন কোনো একটা যদি ভুল হয় মানে ট্রিগারের কোডিং এর কারণে এটা একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে ডাটাবেজে। সেখানে একটা সাজেশন হচ্ছে যেসব ক্ষেত্রে ডাটাবেজের যে মানে যে ট্রিগারের জন্য যে কোডটা তৈরি করা হবে সেই কোডটার রেসপেক্টিভ একটা টেবিল তৈরি করা হোক, হ্যাঁ। তাহলে মূল যে টেবিলটা থেকে গেল, ধরো এই ক্ষেত্রে ধরো যে লোন যে অপারেশনটা আগে এক্সাম্পলে, এই লোনের উপর সরাসরি অপারেট না করে ওইটা সিমিলার একটা টেবিল বানানো হলো, বা ওই শুধু আপডেট অপারেশনের জন্য যেটা টাপলটা দরকার সেই টাপল গুলা দিয়ে আরেকটা টেবিল তৈরি করা হলো। তারপর পরে আলাদা কোড দিয়ে এই দুটো রিলেশনকে চেক করা হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা সেফটির জন্য, হ্যাঁ। যদি বড় বড় ক্ষেত্রে এটা সমস্যা হয়, আরো সমস্যা হতে পারে। যেমন ধর আচ্ছা, এটা হচ্ছে কিছু ওল্ড ডেটাবেজ এবং নিউ ডেটাবেজের কিছু ফিচারের পার্থক্য। যেমন আগে ডেটাবেজের সামারি বের করার জন্য, হ্যাঁ, মানে সামারি ডাটা এটার জন্য ট্রিগার ব্যবহার করা হতো, হ্যাঁ। তো এখন সেটা করা হয় না, এখন অনেক ডেটাবেজে বিল্ট ইন সাপোর্ট আছে, সেসব ক্ষেত্রে এই ডাটা দরকার পড়ে না। আবার অনেক ক্ষেত্রে ব্যাকআপের জন্য ট্রিগার ব্যবহার করা হতো। ধরা যাক হচ্ছে একটা ডেটা আপডেট করা হলো, হ্যাঁ, কোন একটা টেবিলে, ঠিক আছে, একটা ডেটাবেজের একটা টেবিল আপডেট করা হলো, ওই ট্রিগার করে কি সাথে সাথে তার ব্যাকআপটা আপডেট করে দেয়, হ্যাঁ। ধরো যে ওটা আরেকটা, আমরা তো মানে ব্যাকআপ তো খুব ইম্পর্টেন্ট ফিচার, তাই না? ব্যাকআপ না থাকলে তো একটা ডেটাবেজ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে একদম বিপদ হয়ে যাবে। তো আগে যেটা করা হতো যে ডাটা ইনসার্ট বা আপডেট বা কোনো একটা অপারেশনের জন্য সাথে সাথে তার ব্যাকআপের জন্য আরেকটা অপারেশন চালু হয়ে যেত। তার মানে দুটো টেবিল ইউজার আপডেট করছে একটাতে, এটা ট্রিগার কি করছে এট দ্য সেম টাইম আরেকটা টেবিল আপডেট করে দিচ্ছে, এটাকে আমরা ব্যাকআপ বলতে পারি। বা কিন্তু এখন হচ্ছে ব্যাকআপটা হচ্ছে বিল্ট ইন ফিচার ডেটাবেজে, যার ফলে এটা এখন দরকার পড়ে না। আরেকটা যেটা সমস্যা হচ্ছে ট্রিগারে যে ক্যাসকেডিং পার্টটা কি স্যার? মুছে ফেলা না কি যেন একটা দেখছিলাম নাকি আগের বিষয়ে আগে ছিল স্যার। ক্যাসকেডিং এর কথাই বলতে স্যার, একদিন বলছিলেন। আচ্ছা, ক্যাসকেডিং মানে ধরো যে একটার সাথে একটা মানে একটা আরেকটাকে ট্রিগার করছে, হ্যাঁ। ওই যে দেখো না যে ওই যে আমরা আগে ছোটবেলায় খেলতাম না অনেকগুলো, তোমার হচ্ছে যে ইট খাড়া করে দাঁড় করে রাখতাম, একটা পড়লে পাশেরটা হ্যাঁ, একটা পড়লে পাশেরটা পর 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 পড়তে শুরু করে আর কি, এরকম ব্যাপারটা কি মানে একটা আরেকটাকে ট্রিগার করবে, হ্যাঁ, এরকম ক্যাসকেডিং ব্যাপার। তাহলে ধরো যে এইখানে কোন একটা ট্রিগার ছিল, ধরো এইখানে এই ট্রিগারে এটা আপডেট অপারেশন ছিল, এই আপডেট করতে গিয়ে এইখানে এবার একটা টেবিলকে আপডেট করেছে, মানে এই ট্রিগার এবার একটা টেবিলকে আপডেট করছিল, যার পর একটা ট্রিগার অপারেশন ছিল, সেই ট্রিগার অপারেশনের ভিতরে সে আবার আরেকটা টেবিলকে আপডেট করেছে, এই টেবিলকে আপডেট করার জন্য তার রেসপেক্টিভ আরেকটা ট্রিগার ছিল, তখন কি হবে সেই ট্রিগারটা আবার এক্সিকিউট করা শুরু করলো। সেই টেবিলটা যখন আবার এই যে কোডটা এক্সিকিউট করছিল সেই এক্সিকিউট করতে গিয়ে অন্য একটা টেবিলকে আপডেট করছিল,
এবং যে টেবিলকে আপডেট করছিল তার জন্য আবার আরেকটা ট্রিগার আছে। তার মানে কি হবে, এটা চলতে শুরু করবে একটা সিরিজের মতো, ওই যে ইটের মতো একটা একটা ট্রিগার করতে থাকবে। জি তাহলে এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, এটা কখন স্টপ হবে, এটা অনেক সময় ট্রাবল তৈরি করে। তবে হচ্ছে যে কোনো কোনো ডাটাবেস, মানে রিসেন্ট ডাটাবেস গুলো এটা দেখা যায় যে লিমিট করে দেয় যে 16টা বা 32টা পরপর করতে পারবে। হ্যাঁ, এবং এটা যদি ফাইনালি মানে এই ট্রিগারটা কখন সাকসেসফুল হবে, যখন এই কোডটা সাকসেসফুল, তাই না? জি আবার স্যার, এটা কখন সাকসেসফুল হবে, যখন এই কোডটা সাকসেসফুল। হ্যাঁ, জি স্যার, তার মানে 32তম, ধরো আমি যদি ধারাবাহিকভাবে যাই, 32তম ট্রিগারটা যদি সাকসেসফুল না হয়, 32তম ট্রিগারের কোডটা, তাহলে কিন্তু প্রথমটা সাকসেসফুল হচ্ছে না। তাহলে সবগুলো আবার অ্যাবর্ট করবে, ঝামেলা আছে, তাই না? এটা বিশাল সমস্যা। আবার যদি উল্টো ঘটনা ঘটে, ধরো যে এই টেবিলটা এখানে যে টেবিলটাকে আপডেট করছিল, হ্যাঁ, এইটা এমন একটা মানে এই যে ট্রিগারটা যে টেবিলকে আপডেট করছিল, সে আবার এমন একটা টেবিলকে কল করলো, সেখানে আরেকটা ট্রিগার আছে, ভালো কথা, সেই ট্রিগারটা চালু হলো। সেই ট্রিগারটা আবার এমন একটা টেবিলকে আপডেট করছিল, সেটা হচ্ছে কি প্রথম টেবিল। মানে এইখানে কোনো একটা, ধরো টেবিল 1 এর উপর একটা ট্রিগার আছে, যার ফলে ওই ট্রিগার 1টা এক্সিকিউট করা শুরু করলো। সেখানে সে টেবিল 2 এর উপর একটা অপারেট করছে, টেবিল 2 এর উপর একটা ট্রিগার আছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছিল না, আবার বোধহয় জি স্যার, রেকর্ডিং কি চলে গেছে না? রেকর্ডিংটা আছে? রেকর্ডিং চলছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার, স্লাইড আসছে এখনো। এখন এসছে স্লাইড? জি স্যার, স্লাইড আর দেখাচ্ছে। রেকর্ডিং কি অন আছে? জি স্যার, অন আছে। রেকর্ডিং অন আছে না? হচ্ছে না, রেকর্ডিং অন আছে না, মনে হচ্ছে এটা আছে। জি স্যার, রেকর্ডিং অন আছে। ওকে, তাহলে হ্যালো, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। হ্যালো, স্যার আমরা শুনতে পাচ্ছি সবাই। হ্যালো, স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার আমরা। শুনতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। মাঝখানে কি সাউন্ড চলে গেছিল নাকি? স্যার আমরা শুনছিলাম, আপনি শুনতেছিলেন না মনে হয় আমাদের। ও আচ্ছা, সেটা হতে পারে, তাই তো। জি স্যার। আচ্ছা, যেমন ধরো ধরো এখানে একটা টেবিল আছে T1, এবার একটা ট্রিগার আছে, সেটা হচ্ছে T1 এর উপর কোনো একটা অপারেশন হলে, ধরো মানে ট্রিগারটা হবে, এক্সিকিউট করা শুরু করবে। সেই ট্রিগারটার কোড যখন এক্সিকিউট করা শুরু করলো, এই যে এখানে আর কি, তখন সেই ট্রিগারের কোডের ভিতরে আরেকটা টেবিল, ধরো T2 টেবিলকে
আপডেট করা হচ্ছে বা কিছু একটা করা হচ্ছে, এই T2 টেবিলের সাথে ধরো যে আরেকটা ট্রিগার অ্যাসোসিয়েটেড আছে, তখন কি হবে, সেই ট্রিগারটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। জি স্যার। সেই ট্রিগারটা যখন অ্যাক্টিভ হলো তখন ধরো আরেকটা টেবিল ধরো T3 কে এখানে কোনো অপারেশনে ব্যবহার করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, তাহলে এবার সিরিজ আকারে চলতে শুরু করবে। এখন ধরো এখানকার যে টেবিলটা আছে, ধরো এই টেবিলটা যদি আবার প্রথম টেবিলকে কোনোভাবে অপারেট করে, কোনো একটা অপারেশন করে, তাহলে কি হবে, এটা একটা লুপের মতো হয়ে যাবে না, এন্ডলেস জি লুপ, স্যার। এন্ডলেস লুপ হয়ে যাবে কিন্তু এখন, তাই না? জি সেই কারণে এই ট্রিগার কোড করার সময় খুব সাবধান থাকতে হয় এবং খুব কেয়ারফুল থাকতে হয়। হ্যাঁ, কারণ এগুলো কিন্তু মানে এসকিউএল এর যেগুলো বিল্ট ইন ফিচার আর কি। হ্যাঁ, ট্রিগারটা অনেকটাকে বলা হয় এটা পিএল এসকিউএল। হ্যাঁ, এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, মানে এসকিউএল এরই কিন্তু হচ্ছে পিএল এসকিউএল। এটা সরাসরি কিন্তু এসকিউএল না, কারণ আমাকে এখানে কোডের সিকোয়েন্স গুলো বলে দিতে হচ্ছে, যার ফলে এটা এসকিউএল নিজে এটাকে টেক কেয়ার করবে না, বা এসকিউএল এর নিজস্ব এটা ফিচার নাই এই ট্রিগারকে টেক কেয়ার করার জন্য। এই যে ঝামেলাগুলো যেগুলো কথা বলছিলাম, এসকিউএল এর অনেক বিল্ডিং ফিচার আছে যেগুলো অনেক জায়গায় অপারেশনটা প্রোটেক্ট করে। এই কারণে ট্রিগার লেখার সময় খুব সাবধানে কোড লিখতে হয়। আচ্ছা, ভিউটা একটু বলেছিলাম আবার, মানে ওইটাই আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে একাধিক এক টেবিল থেকে হতে পারে, যেমন ধরো যেখানে দুটো টেবিল আছে, একটা ধরো স্টুডেন্ট টেবিল, এখানে স্টুডেন্ট আইডি, নেম আর অ্যাড্রেস আছে, আবার আইডি, নেম, মার্কস আর এজ আছে। হ্যাঁ, আমি এই যে প্রথমে একটা ভিউ তৈরি করলাম, এটার নাম হচ্ছে ডিটেলস ভিউ। ডিটেলস ভিউটা আমি কোত্থেকে তৈরি করেছি, এটা এই ফর্ম হচ্ছে স্টুডেন্ট ডিটেলস থেকে, স্টুডেন্ট ডিটেলস টেবিল আছে এইটা, এখান থেকে দুটো ফিল্ড নিয়েছি। এখন এই ভিউর উপর কিন্তু এটা এমন একটা মজার ব্যাপার, এই যে ভিউটা তৈরি করা হয়ে গেল না, এখন তোমরা এটার উপর কিন্তু একটা টেবিলে যত অপারেশন করতে পারো, মানে যত অপারেশন তোমরা ব্যবহার করতে পারো, আপডেট, ডিলিট, ভিউ বা হাবি জাবি অনেক কিছু আর কি। হ্যাঁ, সেগুলো কিন্তু তোমরা এখানেও ব্যবহার করতে পারবে অ্যাজ ইফ একটা টেবিল। তাহলে এই ভিউটা হচ্ছে একটা সিঙ্গেল টেবিল থেকে, আর পরের ভিউটা হচ্ছে আমি দুইটা টেবিল থেকে করেছি। এই টেবিলের নাম দিয়েছি হচ্ছে মার্কস ভিউ। হ্যাঁ, এটা কোত্থেকে করেছে, এই যে স্টুডেন্ট ডিটেলস আর স্টুডেন্ট মার্কস। স্টুডেন্ট ডিটেল আর স্টুডেন্ট মার্কস কোনটা, এই যে এটা হচ্ছে স্টুডেন্ট ডিটেলস আর এটা হচ্ছে স্টুডেন্ট মার্কস, এই ভিউটা। ঠিক আছে, তো ভিউটা খুব মানে সুবিধা আছে। সুবিধাগুলো কি কি, সেটা হচ্ছে যে আমরা রেস্ট্রিক্ট করতে পারি ডাটা অ্যাক্সেস। হ্যাঁ, তোমরা কিন্তু মানে ভিউ করা মানে হচ্ছে যে আমরা সরাসরি একটা টেবিলে সবকিছু দেখতে পাচ্ছি না বা সবকিছু আমরা তাদের দেখাচ্ছি না, তার মানে হচ্ছে যে রেস্ট্রিক্ট করে দিয়েছে যে কয়টা রো দেখবে, কয়টা কলাম দেখবে, কি কি দেখবে সেটা করতে পারি। হ্যাঁ, এবং আমরা হচ্ছে কিছু এখানে অথরাইজেশনও দিব, একটু পরে দেখবো যে ভিউ লেভেলে কিছু অথরাইজেশন দিতে পারি, টেবিল লেভেলে কিছু অথরাইজেশন দিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে আর কি অ্যাক্সেসিবিলিটি বা অথরাইজেশনটা কন্ট্রোল করার। তারপর ডাটা, মানে ধরো যে একটা অনেক খুব কমপ্লেক্স একটা টেবিল আছে। হ্যাঁ, এই কমপ্লেক্স টেবিলকে একটা সামারি ফর্মে রিপোর্ট আকারে আমরা দেখাতে পারি ভিউয়ে, একটা ভিউ করে দেওয়া হলো। হ্যাঁ, তাহলে মূল টেবিলটা অনেক কমপ্লেক্সিটি থাকলো, সেখানে অনেক ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, অনেক জটিল জটিল জিনিসপত্র আছে, আমরা ভিউ দেখানোর সময় খুব সুন্দর একটা ফরম্যাটিং এ দেখাতে পারি ডাটাগুলোকে। হ্যাঁ, তাহলে কমপ্লেক্সিটিটা আমরাই করতে পারি। যেহেতু আমরা কমপ্লেক্সিটিটা এখান থেকে মানে অ্যাভয়েড করতে পারি, সুবিধাটা আছে, সুতরাং হচ্ছে আমরা এটাকে টেবিলের উপর আমরা যে সাধারণ যে কমান্ডগুলো ব্যবহার করতে পারি স্কিলে, হ্যাঁ, সেগুলো আমরা খুব সহজভাবে ব্যবহার করতে পারবো, কারণ আগে তো আমরা এটা কমপ্লেক্সিটিটা রিমুভ করেছি। আচ্ছা, কোন একটা কমপ্লেক্স কোয়েরি, এটা বারবার কোয়েরি করার চাইতে একটা ওই আমরা টেবিল আকারে এটা করে রাখলাম, মানে ভিউ আকারে করে রাখলাম, তাহলে ভিউটা যখনই রান হবে সাথে সাথে অটোমেটিক্যালি কোয়েরিটা রান হয়ে যাবে, কোয়েরিটা আমাদের বারবার লেখা দরকার নেই। তারপর কলামটাকে আমরা রিনেম করতে পারি। হ্যাঁ, অরিজিনাল যে কলামটা ছিল ধরো টেবিলের, হ্যাঁ, সেই কলামটা আমরা হাইড করলাম। এটা সুবিধাটা কি, এটা অনেক সিকিউরিটি ফিচারও আছে। সেটা হচ্ছে কখনোই যে মূল টেবিলের কলামের নাম কেউ জানে না, দ্যাট মিনস মূল টেবিলের রিলেশনের নাম কেউ জানে না। সুতরাং কেউ যদি হ্যাকিং বা অন্য কোনো অপরাধ মানে করার যে সুযোগগুলো আছে সেগুলো অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই না? কারণ ফিল্ড নেম তো জানতে হবে, তাহলে আমরা এইভাবে রিনেম কলাম করেও এটা করতে পারি আছে। আচ্ছা, আবার মাল্টিপল ভিউ ফ্যাসিলিটিস কি, ধরো একই টেবিল ডিফারেন্ট গ্রুপ অফ ইউজারের কাছে বা ডিফারেন্ট ইউজারের কাছে আলাদা আলাদা উপস্থাপন করতে পারি। হ্যাঁ, বিভিন্ন নাম দিয়ে বা বিভিন্ন ফরম্যাটে, কিন্তু টেবিল কিন্তু একটাই। তাহলে এই কারণে আসলে ভিউটা ব্যবহার করা হয়, ভিউর অনেক সুবিধা আর কি। এর পরের অংশটুকু হচ্ছে যে সিকিউরিটি, লাস্টের পার্টটা। সিকিউরিটি নিয়ে এখানে বইয়েও খুব বেশি বলা নাই, কারণ সিকিউরিটি আসলে অনেক বড় পার্ট। হ্যাঁ, মানে সিকিউরিটি ইটসেলফ দিয়ে মানে ফুল কোর্স, একটা ফুল কোর্স হওয়ার
দরকার পড়তে পারে, বা ডেটাবেস সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি আলাদা কোর্স দিয়ে তোমাদের অবশ্য কোর্স আছে, নেটওয়ার্ক সিকিউরিটি এবং ডাটা সিকিউরিটি আলাদা কোর্স আছে। এখানে সংক্ষেপে কিছু আলোচনা করি। তোমরা বোধহয় থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে এটা নিয়ে ডিটেইলস একটা কোর্স পাবে সিকিউরিটির উপরে। তো সিকিউরিটি বিভিন্ন লেভেলে আমাদের দরকার পড়তে পারে। যেমন ধরো যে প্রথমত হচ্ছে ডেটাবেজে যদি সিকিউরিটি চিন্তা করি, ডেটাবেজ ইটসেলফ সফটওয়্যার। হ্যাঁ, আমরা যদি কোর চিন্তা করি তাহলে কোরে দেখো একদম শুরুতে কি আছে, শুরুতে কিছু ফিজিক্যাল কম্পোনেন্ট আছে, তাই না? হার্ড ডিস্ক আছে বা প্রসেসর আছে বা পুরো মানে মেশিনটা আছে, সেটা হচ্ছে কোর লেভেলে। তারপরে কি আছে? তারপরে কিন্তু আছে হচ্ছে অপারেটিং সিস্টেম, তাই না? এরপরে আছে ডেটাবেজ, ঠিক না? তিনটা লেভেল আছে। আর আমরা যদি আবার এটাকে মানে নেটওয়ার্কের সাথে কানেক্ট করি, সেটা একটা ফিজিক্যাল লেভেলে হতে পারে, আবার হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেলে হতে পারে, দুইভাবে এটা কানেক্টিভিটি হতে পারে, তাই না? তাহলে ডেটাবেজ লেভেলে একটা সিকিউরিটি আছে, সেখানে হচ্ছে কি ডেটাবেজের যে কম্পোনেন্ট গুলো, বিভিন্ন কম্পোনেন্ট মানে কি বিভিন্ন রিলেশন গুলো, সেই রিলেশনের সাথে কিছু রিলেভেন্ট কিছু কোড আছে, ট্রিগার আছে বা হাবিজাবি অনেক কিছু আছে আর কি। এগুলো আপডেট করা, এগুলো ইনসার্ট করা, এগুলো ডিলিট করা, এই সংক্রান্ত যে সিকিউরিটি সেটা হচ্ছে ডেটাবেস সিস্টেম লেভেলের সিকিউরিটি। আর অপারেটিং সিস্টেম লেভেলের সিকিউরিটি, তুমি যখন লগ ইন করবে মানে সিস্টেম যখন বুট করবে, সেটা একটা সিকিউরিটি। সিস্টেম যদি বুট না করে তাহলে তো কেউ ডাটাবেজে ঢুকতেই পারবে না, সেটা কোনো সিস্টেম লেভেলের সিকিউরিটি। হ্যাঁ, তো যেহেতু মানে হার্ড ডিস্ক বা লোয়ার লেভেলের যে এন্ডগুলো, ধরো হার্ডওয়্যার, ধরো একটা তোমার যাচ্ছে, তোমার ধরো একটা নেটওয়ার্কের তার যাচ্ছে, হ্যাঁ, ইউটিপি কেবল, তো এটা কিন্তু একদম হার্ডওয়্যার লেভেলের জিনিসগুলো। তারপরে কিন্তু তোমার অপারেটিং সিস্টেমের সফটওয়্যার আছে, এবং অপারেটিং সিস্টেমের একটা পার্টও কিন্তু তোমার হচ্ছে নেটওয়ার্ক। ধরো তুমি যে নেটওয়ার্ক যে ড্রাইভারটা ব্যবহার করছো, সেটা কিন্তু আসলে পার্ট, হার্ডওয়্যার মানে অপারেটিং সিস্টেমেরই পার্ট, ওইটা ইন্টারফেস করছে নেটওয়ার্ক ড্রাইভারকে অপারেটিং সিস্টেমের সাথে করছে। তো সেই লেভেলের সিকিউরিটিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের ডেটাবেসটা আছে অনেক উপরে। আলটিমেটলি থ্রু দ্য অপারেটিং সিস্টেম আর ইন সাম কেসেস নেটওয়ার্ক, আমাদের ধরো আমার ডেটাবেস সার্ভারে যেতে হবে। যেমন ধরো যে আমি ওয়েব থেকে রাজশাহী ইউনিভার্সিটি ইমেলটা আমি আমার ঘরে বসে করছি, ধরো আমি ওয়েবে লগ ইন করছি, তাহলে আমি যে এখান থেকে লগ ইন করলাম, আমি লগ ইন করার সাথে সাথে কি হলো, আমার এই ডেটাটা আমার অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু ইউনিভার্সিটির সার্ভারে গিয়েছে, কম্পিউটারে গিয়েছে। সেখানে যাওয়ার মাঝখানে অনেকগুলো নেটওয়ার্ক পাথ ব্যবহার করেছে, তারপর আবার ইউনিভার্সিটির সার্ভারে আগে কার কাছে গিয়েছে, আগে গেছে অপারেটিং সিস্টেমের কাছে থ্রু দ্য হার্ডওয়্যার, তারপর অপারেটিং সিস্টেম থেকে আমাদের ইমেল সার্ভারের কাছে গিয়েছে বা ইমেল সফটওয়্যারের কাছে গিয়েছে। সুতরাং এই যেগুলো মানে আন্ডারলাইন বা ভিতরের যে লেয়ার গুলো আছে অপারেটিং সিস্টেম বা হার্ডওয়্যার বা নেটওয়ার্ক, সেগুলো সিকিউরিটি যদি নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু সবসময় ডাটাবেজের সিকিউরিটি নিশ্চিত করা নাও যেতে পারে। তবে অপশন আছে, অপশন হচ্ছে যে কি কোনো কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে ফিচার মানে কি হচ্ছে এনক্রিপশন ফিচার ব্যবহার করতে পারি, কিন্তু এটা এটা খুব ডিফিকাল্ট বলা। যেমন ধরো যে এমন সফটওয়্যার, আমি এখানে ধরো যে প্রত্যেকটা কি স্ট্রোক আমার এই কম্পিউটারে এমন একটা ম্যালওয়্যার ইনস্টল করা আছে, যেখানে আমার প্রত্যেকটা কি স্ট্রোক রেকর্ড করছে, প্রত্যেকটা কি স্ট্রোক আমি কি যতগুলো প্রেস করছি, তাহলে আমি কিভাবে সফটওয়্যার ডেভেলপ করলাম, কিভাবে পাসওয়ার্ড দিলাম, কিভাবে এনক্রিপশন করলাম, সবকিছু রেকর্ডেড হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং অপারেটিং সিস্টেম যদি আমাকে নিশ্চয়তা না দেয় সিকিউরিটি, তাহলে কিন্তু অপারেটিং সিস্টেমের উপর উপরের লেভেলে যারা আছে, সেটা অ্যাপ্লিকেশন লেয়ার হোক অথবা ডাটাবেস সফটওয়্যার হোক, তাদের পুরোপুরি সিকিউরিটি দেওয়াটা কঠিন। সে কারণে এই নিচে দুটো সিকিউরিটি আমাদের চিন্তা করতে হয়। ডাটাবেসের সিকিউরিটির ক্ষেত্রে রিড অথরাইজেশন মানে অনুমতি দেওয়া, কি কি মানে অনুমতি দেওয়া থাকতে পারে। এক হতে পারে যে শুধুমাত্র রিড করবে ডাটাগুলো, সেটা হতে পারে। ইনসার্ট করার মানে কি নতুন কিছু ভ্যালু অ্যাড করবে, আপডেট মানে পুরাতন ভ্যালুকে চেঞ্জ করতে পারবে, আর ডিলিট হচ্ছে মুছে দিতে পারবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সিকিউরিটি পারপাসে অনেকগুলো কাজ করতে পারি। যেমন একটা হতে পারে কি যে আমরা যেমন ধরো যে আমরা লগ মেনটেন করতে পারি। ডাটাবেজে অবশ্য লগ ফিচার অনেক বিল্ড ইন আছে, তারপরেও ধরো যে এই যে অ্যাকাউন্ট গুলো চেঞ্জ করা হলো, হ্যাঁ, ধরো যে কারোর অ্যাকাউন্ট 100 টাকার জায়গায় 200 টাকা করা হলো, নতুন টাকা যোগ হয়েছে, এখন এই ট্রানজেকশনটা ভুল হয়েছে কিনা, ভুল হতে পারে না, মানুষ তো ভুল করতে পারে, তাহলে আমাকে ইন্টারমিডিয়েট লগ রাখতে হবে। হ্যাঁ, যে প্রত্যেকটা ভ্যালু কিন্তু আগের অন্তত 50টা বা 100টা ভ্যালু বা সমস্ত ভ্যালুই আমাকে কোনো জায়গায় রাখতে হবে। তাহলে আমি প্রত্যেকটা ট্রানজেকশন, আমার যে টেবিলটা আছে শামীম আহমেদ, সেখানে আজকের ডেটে আমি 100 টাকা জমা দিয়েছি, আগে ছিল 100 টাকা জমা, মোট আমার 200 টাকা, এটা ঠিক আছে, কিন্তু আগে যে 100 টাকা জমা দেওয়া ছিল সেটা একটা জায়গায় রেখে দিতে হবে। ভবিষ্যতে যদি কখনো প্রশ্ন আসে যে আজকে যে আপনি 100 টাকা যোগ করে 200 টাকা বানিয়েছিলেন, এটা ভুল ছিল, এটা আসলে 50 টাকা হওয়ার কথা ছিল, অথবা এটা 200 টাকা হওয়ার কথা ছিল, তাহলে আগে কত ছিল? এখন তো টোটাল 200 দেখাচ্ছে, তাহলে আগে কি 0 ছিল নাকি আগে 50 ছিল, এটা জানবো কোত্থেকে? সে কারণে আমি ডেটা আপডেট করার আগে এই ভ্যালুগুলো কোনো একটা জায়গায় রেখে দিতে হয়। হ্যাঁ,
এবং এই রেখে দেওয়ার কাজগুলোর জন্য কিন্তু আমরা ট্রিগার ব্যবহার করতে পারি। এটা ব্যাকআপ কিন্তু না, এটা হচ্ছে লগ করা, ডাটা লগিং, হ্যাঁ, বা লগ টেবিল মানে হচ্ছে লগ বুক রাখা আর কি। তারপর আরো ধরনের অথরাইজেশন আছে, হ্যাঁ, অল্টারেট, এগুলো মানে তুমি এগুলো পড়লেই বুঝবা, এগুলো খুব কঠিন না, এগুলো হিস্টোরিক্যাল টাইপের। জিন্স ইন্ডেক্স করবে কিনা, রিসার্চ অথরাইজেশন পাবে, মানে এগুলো কঠিন না। আচ্ছা, অথরাইজেশন এন্ড ভিউ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমরা ভিউকেও অথরাইজ করতে পারি, হ্যাঁ, মানে যে ভিউটা তো একটা টেবিলের মতো, এই ভিউটা কারা কারা দেখতে পারবে, ইউজার গ্রুপকে অ্যাসাইন করে দিতে পারি যে এই ইউজার গ্রুপ শুধুমাত্র এই ভিউটা দেখতে পারবে, তখন অন্য তারা ভিউ বা এই ভিউটা আপডেট করতে পারবে বা দিস এন্ড দ্যাট এগুলো করতে পারবে, এটা আমরা করে দিতে পারি। অন্যদিকে ভিউ এক্সাম্পলটাকে দিয়েছি, এটা দিচ্ছি না আর কি। আচ্ছা, আবার হচ্ছে যেমন ধরো এখানে একটা ভিউ তৈরি করলাম, ধরো যে এখানে একটা ভিউ করা হলো, এই ভিউটার হচ্ছে নাম হচ্ছে কাস্ট লোন, এটা হচ্ছে এই যে এই ব্রাঞ্চ নেম এবং কাস্টমার নেম এখান থেকে নেওয়া হয়েছে। এটা একটা ভিউ মানে একটা টেবিল, এটা সিম্পল কোয়েরি, এখান থেকে দুটো মানে আমরা অ্যাট্রিবিউট এই দুটো টেবিল থেকে দেখবো পার্টিকুলার কন্ডিশন দিয়ে। আচ্ছা, এখন আমি এইটা সিলেক্ট করব, হ্যাঁ, মানে আমি এখন হচ্ছে ভিউটা সিলেক্ট করব। এই ভিউটা তৈরি করা হলো কাস্ট লোন, তার মানে এটা টেবিলের মতন একটা লাইক এ টেবিল। তো আমরা এই টেবিলটা এখন অল ফর কাস্ট লোন থেকে করব। এখন এই কাস্ট লোনটা আমরা যখন ভিউ করব, সিলেক্ট করব, তখন একটা প্রশ্ন আসবে, এটা কে দেখছে? যদি এইটা কোনো ক্লার্ক দেখে থাকে এবং ক্লার্ককে যদি অথরাইজেশন দেওয়া না থাকে, তাহলে যখন এই ভিউটা এক্সিকিউট হবে, ভিউটা আসলে এক্সিকিউট হওয়া মানে কি, এই ভিউটা এক্সিকিউট হওয়া মানে হচ্ছে আসলে কি হয়েছে, এই দুটো টেবিলের উপর তার অ্যাক্সেস থাকতে হবে, রিড অ্যাক্সেস থাকতে হবে, এই দুটো রিলেশন বড়োয়ার এবং লোন রিলেশন থাকতে হবে। কারণ এই ভিউটা, যে কাস্ট লোন ভিউটা তৈরি হয়েছে হচ্ছে বড়োয়ার এবং লোন থেকে। সুতরাং আমি যদি এই ভিউটাকে দেখতে চাই এখন, মানে এই টেবিলটাকে দেখতে চাই কাস্ট লোনটাকে, তাহলে আলটিমেটলি কি হবে, আন্ডারলাইন যে টেবিল দুটো আছে সেখান থেকে ডাটাগুলো আসবে। সুতরাং আন্ডারলাইন টেবিলের উপর যদি আমার অথরাইজেশন না থাকে, আমার যদি অ্যাক্সেস না থাকে, তাহলে এটা ডিনাই করবে, এই ভিউটা তখন ই করবে না, এক্সিকিউট হবে না। কথাটা কি বোঝা গেল? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপর ধরো যে যে এই যে এখানে ক্রিয়েটর অফ ভিউ কাস্ট লোন হ্যাড অনলি দ্য রিড অথরাইজেশন, যদি থাকে, যদি রিড অথরাইজেশন থেকে থাকে, তখন শুধুমাত্র তারা হচ্ছে এই তোমার কাস্ট লোনটা দেখতে পাবে, আর যদি না থেকে থাকে তাহলে তারা দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে একটা সুবিধা আছে, যেমন ধরো যে ভিউ লেভেলে আমি অথরাইজেশনটা মানে ইউজার লেভেল অথরাইজেশন দিব কিনা, এটা যেরকম চিন্তা করতেও পারি, আবার না করলেও চলে। আমি একটা ভিউ বানিয়ে দিলাম, ভিউ বানিয়ে দিয়ে বললাম যেটা থার্ড ইয়ার স্টুডেন্টরা ভিউটা দেখতে পাবে, কিন্তু থার্ড ইয়ার স্টুডেন্টরা যদি ওই টেবিলের উপর তাদের অথরাইজেশন না থাকে, তাহলে কিন্তু ওই ভিউটা তারা দেখতে পাবে না। আমি এই এই ভিউটার উপর অথরাইজেশন দিলাম কাকে, যে থার্ড ইয়ার স্টুডেন্টরা, আমি একটা ভিউ বানালাম ভিউ ফর থার্ড ইয়ার স্টুডেন্ট, যে তারা স্টুডেন্ট গুলো কম্পিউটার সায়েন্সের সমস্ত রেজাল্ট দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু যখন থার্ড ইয়ার স্টুডেন্টদের যদি অরিজিনালি যে কম্পিউটার সায়েন্সের যে রেজাল্ট গুলো যে টেবিল ছিল 4-5টা ট্যাবুলেশন শিট, সেটার উপর যদি তাদের কোনো রিড অ্যাক্সেস না থাকে, রিড পারমিশন যদি না থাকে, এই পারমিশনটা না থাকলে আলটিমেটলি তারা ভিউটা দেখতে পাবে না। সুতরাং ভিউ লেভেলে অথরাইজেশন দেওয়া যেতে পারে, কিন্তু যদি নাও দেই, ইউজার লেভেলে যদি মানে বেস টেবিলের প্রোটেকশন নিশ্চিত করা থাকে, বেস লেভেলের অথরাইজেশন নিশ্চিত হয়ে থাকে, তাহলে ভিউ লেভেলে যদি কোনো ভুল হয় কোনো সমস্যা না। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যে এখন গ্র্যান্টিং চার্ট আমরা হচ্ছে আবার অথরাইজেশন গ্র্যান্ট করতে পারি। এবার গ্র্যান্ট দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে যে কি বলে হচ্ছে যে আমি কাউকে গ্র্যান্ট করলাম, এটা একরকম হতে পারে, আবার কাউকে গ্র্যান্ট করলাম সে যেন আবার আরেকজনকে গ্র্যান্ট করতে পারে, দুই ভাবে হতে পারে। এবং এটা শুরু হবে মানে রুট, এটা একটা গ্রাফ যদি বলি করে, তাহলে রুট থাকবে অবশ্যই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ, তাহলে ডিবিএ দুই ভাবে গ্র্যান্ট করতে পারে। যেমন ধরো যে ডিবিএ এখানে গ্র্যান্ট করছে হচ্ছে ইউ1 কে, কি গ্র্যান্ট করছে সেটা পরে আসতেছি, মানে গ্র্যান্টিং চার্টটা কি সেটাকে দেখি। ইউজার 1 কে গ্র্যান্ট করেছে কিছু একটা, এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউজার 1ও কিন্তু আবার গ্র্যান্ট করার পারমিশন আছে, যার ফলে সে আবার ইউজার 4 কে গ্র্যান্ট করছে। আবার ইউজার 2 কে যে গ্র্যান্ট করেছে, এই যে গ্র্যান্টটা ডিবিএ করেছে, সেই গ্র্যান্টিং পারমিশনটা আবার ইউজার 2 কে দিয়ে দিয়েছে, যার ফলে ইউজার 2 আবার গ্র্যান্ট করতে পারছে। জি স্যার।
তো এইটা হচ্ছে কি আমরা বিভিন্ন রকম তৈরি করতে পারি, যেমন ধরো যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তো একজন, তাই না? এখন ব্যাংকের ম্যানেজারদের জন্য তিনটা ম্যানেজারকে উনি কিছু গ্যারান্টি পারমিশন দিলেন, এবং ম্যানেজারকে আবার পারমিশন দিলেন যে ম্যানেজার যদি কাউকে কাউকে মনে করে সেই গ্র্যান্ট গুলো ম্যানেজারও দিতে পারবে। এরকম ব্যাপারটা আর কি। তো এখন হচ্ছে এই গ্র্যান্ট চার্টের সুবিধা অসুবিধাটা কি কি হতে পারে। যেমন ধরো এখানে কখনো যদি আমি রিভোক করে, ধরো যাক ইউজার 1, এই যে ডিবিএ ইউজার 1 থেকে রিভোক করলো যে গ্র্যান্টিংটা ছিল, তাহলে ইউজার 1 তো রিভোক করলো, এখন এটা হওয়া উচিত কি লজিক্যালি ইউজার 4ও অটোমেটিক্যালি রিভোক হয়ে যাবে, কারণ ইউজার 1ই তো নাই। ঠিক আছে? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। একজন মাইক্রোফোন খোলা দেখো, হ্যাঁ, জাস্ট যেন একটু জন্য রিপ্লাই পাওয়া যায়। মাঝে মাঝে তো ডিসকানেক্ট হয়ে যায়, আমি বুঝতে পারি না তখন। এখানে দেখাচ্ছে যে ই আর কি নট কানেক্টেড, হঠাৎ করে মেসেজটা কেন আসছে বুঝছি না। আচ্ছা, এখন ধরো আমি যদি ডিবিএ রিভোক করে ইউজার 1 থেকে গ্র্যান্টটা রিভোক করে, তাহলে ইউজার 4 এবং ইউজার 5 দুজনেই রিভোক হয়ে যাবে, কিন্তু ইউজার 5 কিন্তু আবার পারমিশন আবার ইউজার 2 থেকে পেয়েছে, যার ফলে ইউজার 1 যদি রিভোকড বাই ডিবিএ যদি ইউজার 1 কে রিভোক করে, সেটার ইফেক্ট কিন্তু ইউজার 5 এ পড়বে না। ইউজার 5 কে এই মানে অথরাইজেশন রিভোক করতে হলে বোথ রুট থেকে, মানে নিয়মটা হচ্ছে যে কোন একটা ইউজার ডিবিএ থেকে কোন একটা পাথ, কোন একটা ইউজার ডিবিএ থেকে কোন একটা পাথ ধরে যদি গ্র্যান্টিং মানে গ্রাফে এজ এর মধ্যে থেকে থাকে, তাহলে তার সেই গ্র্যান্টিং পারমিশনটা এক্সিস্ট করবে বা হোল্ড করবে। এইখানে যদি আমি এটা এই পার্টটা তুলে দিই, এই যে ডিবিএ থেকে ইউজার 1, তাও তার অল্টারনেট পার্ট আছে, হ্যাঁ, যার ফলে এটা থাকবে। কিন্তু এটা একটা সমস্যা হতে পারে মাঝে মাঝে। সমস্যাটা এই জায়গায় দেখো, যেমন ধরো এই জায়গাটা খেয়াল করে দেখো, এই যে এইটা যে 2 এবং এই যে 3 এর ক্ষেত্রে ডিবিএ তো দুইজনকে দিয়েছে, আবার নিজেদেরকে দিয়েছে, হ্যাঁ। এখন কি সমস্যা হবে? এখন সমস্যা হবে কি দেখো, যদি এটা তুলেও যায়, 4 তুলেও যায়, তাও কিন্তু এটা পাবে। ডিবিএ মনে করছে যে আমি এটা উইথড্র করে নিয়েছি, জি স্যার, কিন্তু তার নিজেদের মধ্যে থাকবে, ঠিক আছে। কিন্তু দুটোই যদি উইথড্র করে নেয়, যে 2 এবং হচ্ছে 3, তখন কিন্তু এটা থাকবে না, কারণ ইউজার থেকে কোনো রুট থেকে কোনো পাথ নাই। শর্তটা কি? রুট থেকে একটা পাথ থাকবে, রুট থেকে পাথ থাকতে হবে। আচ্ছা, গ্র্যান্টিং করার আচ্ছা গ্র্যান্টিং করার সময়, আচ্ছা এই যে এইখানে দেখো যে কিভাবে এই যে কমেন্ট গুলো কাজ করে, হ্যাঁ। গ্র্যান্ট সিলেক্ট মানে এটা সিলেক্ট অপারেশন, মানে সিলেক্ট করা হচ্ছে কার উপর? ব্রাঞ্চের উপর। ব্রাঞ্চের রিলেশনটা আছে কাদের উপর? U1 U2 U3, U1 U2 U3, তাদের এই যে এভাবে অপারেশন করা, হ্যাঁ। তাহলে এগুলো তোমার ইনসার্ট, আপডেট, ডিলিট, রেফারেন্স মানে কি? ওই যে তোমার ফরেন কি আর কি, ওই যে তোমার হচ্ছে যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, হ্যাঁ, ফরেন কি করতে পারবে আর কি। তো এইগুলো এইভাবে আমরা গ্র্যান্ট করতে পারি। আবার করতে পারি কি উইথ গ্র্যান্ট অপশন, এই যে এখানে দেওয়া হলো U1 উইথ গ্র্যান্ট অপশন, তার মানে কি এখন U1 হচ্ছে আমরা একজনকে গ্র্যান্ট করতে পারবে, বুঝতে পারছো? এখন এই যে ধরো যে এই যে অপারেশন গুলো আছে, ধরো ইনসার্ট, আপডেট, এগুলো আলাদা আলাদা অনেক অপারেশন আছে। এখন দেখা যাচ্ছে যে একটা গ্রুপ অফ ইউজার কে সবসময় একই ধরনের পারমিশন দিতে হচ্ছে। যেমন ধরো যে ম্যানেজার ধরে নিলাম, হ্যাঁ, ম্যানেজার দেখা যাচ্ছে ম্যানেজার টাইপের যারা আছে তারা হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট, এই ধরো ছয়টা করতেই পারবে, হ্যাঁ, মানে 6টা অপারেশনের তাদের গ্র্যান্টিং পারমিশন আছে। আবার ধরো হচ্ছে যে যারা হচ্ছে টাইপের, ধরো যে তোমার হচ্ছে ইউজার আর কি, তারা শুধু দেখতে পাবে, তাহলে কি সিলেক্ট হলে তো শুধু দেখা সম্ভব, তাই না? তাহলে ইউজারদের আমি শুধু সিলেক্ট দিচ্ছি, ঠিক আছে। আবার ধরো যে হচ্ছে এই টাইপের আর কি গ্রুপ ভাগ করা আছে, হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি একটা করে ইউজার তৈরি হয়, তাহলে এই ইউজার গুলোকে আমি যদি একটা নতুন ম্যানেজার তৈরি হয়, তাহলে এই ম্যানেজারকে কি করতে হবে? এই ম্যানেজারকে এই আমার যে স্টেটমেন্টটা 6 বার লিখতে হবে, তাই না? একবার সিলেক্টের জন্য, একবার ইনসার্টের জন্য, একবার ডিলিটের জন্য, একবার আপডেটের জন্য, এইভাবে 6 বার লিখতে হবে, হ্যাঁ। আবার যদি আরেকটা ইউজারের জন্য আমি 3টা দিতে চাই, মানে একই ধরনের ইউজার ধরো আছে, এই 3টা বারবার লিখতে হবে। তখন করা হয় কি যে এই যে মানে সেট অফ প্রিভিলেজ, মানে একই ধরনের প্রিভিলেজ যেগুলো আছে সেগুলোকে গ্রুপ করে ইউজার তৈরি করা যায়, এবং সেটাকে বলা হয় রোল। যেমন ধরো যাক আমি একটা রোল তৈরি করলাম, যেমন এইখানে এই যে একটা রোল তৈরি করলাম, ক্রিয়েট রোল, হ্যাঁ, ক্রিয়েট রোল ম্যানেজার একটা তৈরি করলাম, আর ক্রিয়েট রোল একটা টেলার তৈরি করলাম। এখন দেখো আমি হচ্ছে
এই যে অল প্রিভিলেজ টু ম্যানেজার, তাহলে এখন ম্যানেজার নামে আমি যাকে যাকে দিব যে গ্র্যান্ট টেলার টু ম্যানেজার, তার মানে কি এরা কিন্তু সব প্রিভিলেজ পেয়ে গেল। আর টেলার কি কি প্রিভিলেজ পেলো? ব্রাঞ্চ অর টেলার, এটা একটা পেলো। আবার হচ্ছে আপডেট অন অ্যাকাউন্ট টু টেলার, তাহলে টেলার প্রিভিলেজ পেয়েছে দুইটা, একটা আপডেট পেয়েছে, একটা সিলেক্ট পেয়েছে, ঠিক আছে। আর ম্যানেজার কি পেয়েছে? সবগুলা পেয়েছে। এখন আমি যখন গ্র্যান্ড টেলার টু ম্যানেজার করব তখন কিন্তু ম্যানেজার টেলারের প্রিভিলেজ গুলো পাবে। আর আবার যখন আমি যদি করি গ্র্যান্ড টেলার টু এলিস বব, এলিস বব ধরো যে দুইজন হচ্ছে তোমার আর কি ইউজার আর কি, এলিস এবং বব, তার মানে কি এই এই টেলারের মানে গ্র্যান্টিং পারমিশন কি কি আছে? একটা হচ্ছে সিলেক্ট, একটা আপডেট। তার মানে এই যে এলিস এবং এরা পাবে হচ্ছে সিলেক্ট এবং আপডেট। জি স্যার। আর গ্র্যান্ট হচ্ছে যে অল ভি বোধহয় নাকি কি নাম, আচ্ছা হ্যাঁ অল ভি, এটাতে ম্যানেজারের দেওয়া হয়েছে। তো ম্যানেজার দেওয়া মানে কি সবগুলাই পাবে, সবগুলাই পাবে। তাহলে এগুলোকে বলে রোল, ঠিক আছে। তোমাদের বলেছিলাম না যে যখন আমরা আলোচনার সময় এগুলো বলেছিলাম তোমাদেরকে, তাই না? যখন তোমরা ব্যাংকে যাবে তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কত ধরনের, ওই যে ইয়ার ডায়াগ্রাম তৈরি করার সময়, হ্যাঁ, যে কত ধরনের ইউজার থাকতে পারে। মানে আমরা যত বেশি গ্রুপে ভাগ করতে পারবো, ইন্ডিভিজুয়াল করা তো খুব মুশকিল। তারা বললো যে আমাদের কিছু ইউজার আছে শুধু অ্যাকাউন্ট দেখতে পারবে, অ্যাকাউন্টে ব্যালেন্স কত, যেমন আমরা দেখতে পাই, তাই না? অনলাইনে ঢুকে অ্যাকাউন্টে ব্যালেন্সটা দেখতে পাই, ঠিক আছে। আবার ক্যাশে যারা আছে, ক্যাশ হ্যান্ডলিং যারা করে, তারা কি করতে পারে? তারা হচ্ছে আপডেট করতে পারে, আবার হচ্ছে ইনসার্ট করতে পারে, তাই না? আবার হচ্ছে ম্যানেজার কি করতে পারে? ডিলিট করতে পারে, ঠিক না? তাহলে এরকম হয়তো 8-10টা গ্রুপ থাকছে। এই এক একটা গ্রুপের হয়তো কারোর জন্য 5টা প্রিভিলেজ আছে অ্যালাউ করা, কারোর জন্য 3টা আছে, কারোর জন্য 10টা আছে। এরকম গ্রুপ অফ প্রিভিলেজ অথবা সেট অফ প্রিভিলেজ দিয়ে আমরা একটা রোল তৈরি করব। হ্যাঁ, তখন আমরা কি করব? গ্র্যান্ট করব রোল হিসাবে। যখন রোল হিসাবে গ্র্যান্ট করব তখন কি হয়ে যাবে? ওই রোলের ভিতরে যে কয়টা প্রিভিলেজ অ্যালাউ করা ছিল, যে কয়টা প্রিভিলেজ গ্র্যান্ট করা ছিল, সবগুলোই প্রিভিলেজ ওই তোমার রোল যাদেরকে গ্র্যান্ট করা হয়েছে সেই ইউজাররা পাবে। কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এর উল্টা স্টেটমেন্ট হচ্ছে গ্র্যান্ট যেরকম করা হলো তার উল্টা স্টেটমেন্ট হচ্ছে রিভোক করা, মানে গ্র্যান্টটাকে উইথড্র করে নেওয়া। এই গ্র্যান্টটাকে উইথড্র যেরকম করলাম, আরেকটা হচ্ছে যে ক্যাসকেড করা। তার মানে হচ্ছে এই যে আমি গ্র্যান্টটা উইথড্র করলাম, কোথা থেকে? ইউজার 1 2 3 ক্যাসকেড, মানে তারা আর যারা যারা দিয়েছে 1 2 3 ইউজার যাদের যাদের দিয়েছে তাদেরটাও ক্যাসকেড করা হয়েছে। তার মানে কি হবে? পুরোটাই মানে পুরো যে পাথটা ছিল, পুরো পাথে যারা যারা ছিল রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আবার আমরা উল্টাটাও করতে পারি, হ্যাঁ, যে ক্যাসকেডটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারি। কারণ আমরা ধরো যে এরকম একটা গ্রাফ চাচ্ছি আসলে আমাদের প্রয়োজনে, হ্যাঁ, ধরো এরকম একটা গ্রাফ চাচ্ছি যে কখনো যদি ইউজার 1 রিভোক হয়ও, তাও যেন ইউজার 2 এর থ্রু দিয়ে ইউজার 5 এর গ্র্যান্ট এক্সিস্ট করে বা হোল্ড করে। তখন আমরা কি করব? এখানে যদি আমরা কাসকেডিং করে দিই তাহলে কি হবে? প্রত্যেকটা রিভোক এটাকে উইথড্র করে নিবে। হ্যাঁ, জি স্যার। তখন আমরা এটাকে রেস্ট্রিক্ট করতে পারি। হ্যাঁ, রেস্ট্রিক্ট করে দিলে তখন হচ্ছে ক্যাসকেডিংটা কাজ করবে না। স্যার আর যদি নরমালি যদি দেওয়া হয়, মানে হচ্ছে ফ্রম U1 U2 U3 একটা একটা করে যাবে, তখন সবগুলো যাবে না, শুধু U1 যাবে, U2 যাবে, ক্যাসকেড করবে না, ঠিক আছে। আর তারপরে যেটা করবে, মানে তোমরা যখন এটা রিয়েলি ব্যবহার করবে, কারণ এটা কিন্তু একটা ফিচার, মানে একটা কমন একটা ফিচার দেখানো হচ্ছে। হ্যাঁ, তোমরা যখন রিয়েলি ডেটাবেসে ব্যবহার করবে, এটা মাইস্কিউএল বা ওরাকলের জন্য আরো স্পেসিফিক থাকবে। হ্যাঁ, কি করা হবে হয় না, আমি জাস্ট ফিচার গুলো বললাম যেগুলো করা সম্ভব, মানে রোল বানানো সম্ভব, ক্যাসকেড করা সম্ভব, রেস্ট্রিক্ট করা সম্ভব, তারপরে হচ্ছে গ্র্যান্ট করা সম্ভব, গ্র্যান্ট উইথ অপশন দেওয়া সম্ভব, ট্রিগার বানানো সম্ভব, এগুলো জাস্ট বললাম, ভিউ বানানো সম্ভব। হ্যাঁ, সুতরাং এগুলো তোমরা মাথায় নিয়ে যখন ডিজাইন করবে রিয়েলি, তখন তোমাকে ডিটেলস ফিচারটা দেখতে হবে যে এইটার আর কি কি ফিচার। যত বেশি অ্যাডভান্স হচ্ছে, নতুন নতুন মানে আপডেট আসতেছে ডেটাবেস গুলো, নতুন নতুন অনেক ফিচার তো যোগ হচ্ছে, তাই না? সেগুলো তো হয়তো বই সবগুলো নাই, বইগুলো তো অনেক আগে লেখা। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এনক্রিপশন করা। হ্যাঁ, এনক্রিপশন যেটা হচ্ছে যে কিছু মানে কি দিয়ে, হ্যাঁ, খুব মানে এনক্রিপশন কি তোমরা পড়েছো কোথাও? এনক্রিপশন ডিসক্রিপশন স্যার ওই মানে হালকা ধারণা আছে, মানে এইচএসসি আইসিটি তে ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ওই টাইপের ধরো যে আমি যে একটা ডাটা আর কি, ডাটা ধরো, হ্যাঁ, এটা চেঞ্জ করে দাও, মানে আমি যেটা পাঠাচ্ছি, ধরো আমি পাঠাচ্ছি এবিসি, হ্যাঁ, আমি পাঠাতে চাচ্ছি এবিসি, কিন্তু এবিসি না পাঠিয়ে পাঠালাম হচ্ছে এক্সওয়াইজেড। হ্যাঁ, তো সুতরাং এই যে এবিসি থেকে এক্সওয়াইজেড টা ট্রান্সফার হবে, মাঝখানে নিশ্চয়ই একটা অ্যালগরিদম থাকবে
যে এ থাকলে এক্স হবে, বি থাকলে ওয়াই হবে, সি থাকলে জেড হবে, এই টাইপের একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এইবার তাহলে কি হবে, এটা যদি কেউ ডাটাটা মানে কোনোভাবে পেয়েও যায়, সে পাবে এক্স ওয়াই জেড, সেটা বুঝতে পারবে না যেটা আসলে কি পাঠাতে চেয়েছিল, অরিজিনালি কি ছিল, সেটাকে বলে এনক্রিপশন। হ্যাঁ, আর উল্টাটা হচ্ছে ডিক্রিপশন। তো এনক্রিপশন ডিক্রিপশনটা এটা দরকার নাই এখন পড়ার, এটা তোমরা হচ্ছে দিশে পড়তে পারবে, ওই যে এটা আলাদা কোর্সই আছে, ফোর্থ ইয়ারে আছে মনে হয়। হ্যাঁ ফোর্থ ইয়ার আছে, ওটা টিচার্স কোর্স আছে। এনিওয়ে Cryptography। মানে এনক্রিপশন একটা অ্যালগরিদম, মানে একটা অ্যালগরিদম মতো একটা পদ্ধতি আর কি, ডাটাগুলোকে এটা হচ্ছে নেটওয়ার্কে যাওয়ার সময়, কারণ নেটওয়ার্কে যাওয়া মানে কি, এটা হাজার হাজার মানে শত শত রাউটার সুইচের মধ্যে দিয়ে যাবে, যে কোনো জায়গাতে একজন ডিভাইস বসিয়ে সমস্ত বাইনারি স্ট্রিম বের করে নিতে পারে, তাই না? হ্যাঁ, তো বাইনারি স্ট্রিম বের করে নিয়ে তো যদি চেষ্টা করে কিছু বের করার, কিন্তু ডাটা যদি এনক্রিপ্টেড থাকে তাহলে সে স্ট্রিম থেকে উদ্ধার করতে পারবে না আর কি। এটা অবশ্য হাইপোথেটিক্যাল কথা। হাইপোথেটিক্যাল কথা এই জন্য যে ধরো যে একটা অ্যালগরিদম যেমন বলা হচ্ছে যে ওই যে তোমার হচ্ছে যে 128 কি যেটা অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা, হ্যাঁ এটা বলে যে মানে এটা অবশ্য অনেক আগের তথ্য, ধরো আমি 2009 না 10-এ দেখেছিলাম, তখনকার সময় যে কম্পিউটার ছিল সে কম্পিউটার দিয়ে বলতো যে একটা কম্পিউটার দিয়ে 300 মিলিয়ন ইয়ার সময় লাগবে ওই মানে ডিক্রিপ্ট করতে আর কি। হ্যাঁ, র্যান্ডমলি যদি ইউজ করে। এখন ধরো যে যদি কোয়ান্টাম কম্পিউটার চলে আসে, হ্যাঁ, তো ওটার যে স্পিড আছে তখন তো 300 মিলিয়ন ইয়ার্স থাকবে না, সেটা হয়তো দেখা যাবে 300 ঘন্টা হয়ে গেছে বা 30 ঘন্টা হয়ে গেছে। তখন তো এনক্রিপশনের অ্যালগরিদমটা চেঞ্জ করতে হবে বা কি এর চেঞ্জ করতে হবে, এটা 128 কি আছে হয়তো 256 বা 512 নিয়ে যেতে হবে। এখন তো 256 চলে আসছে, 256 চলে আসছে না? হ্যাঁ, জি, স্যার। তো এই যে চেঞ্জ গুলো আর কি। হ্যাঁ, সুতরাং এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, নতুন নতুন জিনিস আসবে। তো আজকে এ পর্যন্তই থাক তোমাদের। এটা কি বোঝা গেল? এটা জাস্ট হচ্ছে ধারণা দেওয়া যে এই ফিচার গুলো আছে এবং ইউ শুড ট্রাই ফর ইট। হ্যাঁ, এটাই আর কি। জি স্যার। অন্যরা বুঝা গেছে সবাই? জি স্যার। তাহলে আজকের মতো খোদা হাফেজ। এই চ্যাপ্টার শেষ, আমরা চলে যাব হচ্ছে পরের চ্যাপ্টারে। জি স্যার।